আমরা জি। মিটমাট করতে পারি নাই, এটা কিন্তু ওর রিগ্রেট, আমার রিগ্রেট। আমাকে যারা আমেরিকায় তার সাথে শেষ টাইমটাতে ছিল তারা কিছু মেসেজ টেসেজ পাঠাইছে, দেখলাম, বলল, তো তারও একটা উপলব্ধি হয়েছিল। তো কথা হচ্ছে যে ওটা আর করার আগেই সে চলে গেল। আমাদের যে ছবিটা সে দিয়েছে ওখানে, সেই ছবিটা ছাফিন সহ, এবং ছবিটা একদম রিয়েল, কিন্তু গানটা নীলা হিসেবে দিচ্ছ, কিন্তু গানের সুরটা ডিফারেন্ট। আইমান আর আজমান দুজনেই ইজ আ স্পেশাল চাইল্ড। তো স্পেশাল চাইল্ড যেহেতু এবং নন ভার্বাল যেহেতু, সেহেতু আমাদের ম্যারেজ লাইফের চ্যালেঞ্জটা একটা অন্য মাত্রা। তিনি গিটার হাতে বাংলাদেশের সাউন্ডস্কেপ বদলে দেয়া, ব্যান্ড সঙ্গীতকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া একজন পুরোধা শিল্পী। অবশ্য শুধু একজন ব্যান্ড তারকা নন, তিনি একজন সঙ্গীত চিন্তক, একজন সংগঠক, পথ প্রদর্শক। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজ আমার পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ RRK'র অতিথি হয়ে এসেছেন এমন একজন, যদি বলি ফুল তবুও হবে ভুল, তার তুলনা তিনি নিজে। তিনি বাম্বা সভাপতি এবং মাইলস ব্যান্ডের তারকা হামিন আহমেদ। আজকের পডকাস্টে আমরা ছুঁয়ে দেখব মানুষ হামিন আহমেদকে, ব্যক্তি মানুষটির অন্তর্জগৎকে। চলুন। আসসালামু আলাইকুম হামিদ ওয়ালাইকুম ভাই, আসসালাম। কেমন আছেন? আছি ভালো। আই এম ফিলিং সো অনার্ড দ্যাট আমাদের ছোটবেলার নায়ক আপনি হামিন আহমেদ এসেছেন আমার পডকাস্টে। ইটস প্লেজার টু বি হিয়ার, থ্যাংক ইউ ফর ইনভাইটিং। মানে কি বলবো, যে সেদিন যখন আপনি বলছিলেন যে আমার পডকাস্টের বেশ কয়েকটি পর্ব আপনি দেখেছেন, আমার শুনে মনে হলো ও মাই গড, হামিন আহমেদ আমার পডকাস্ট দেখেন। না, ইটস ইন্টারেস্টিং, দেখা হয়। বাহ। তো আজকে 7 মার্চ, আগামীকাল 8 মার্চ একটি বিশেষ দিন, সেটি হচ্ছে হামিন আহমেদের জন্মদিন। সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে হামিন ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আপনারা দু ভাই আমাদের দুজন প্রিয় মানুষ, দুজনই কিন্তু বিশেষ দিনে জন্মগ্রহণ করেছিলেন। যেমন 8 মার্চ তো বিশ্ব নারী দিবস, আর 14 ফেব্রুয়ারি প্রয়াত শাফিন আহমেদের জন্মদিন। সেদিন ভ্যালেন্টাইন্স ডে এবং এখন ফাল্গুন পালন হয়। তো ছোটবেলায় কোনো স্মৃতি আছে আপনাদের, আপনার জন্মদিন কিংবা শাফিন ভাইয়ের জন্মদিনকে ঘিরে কোনো স্পেশাল কোনো মেমোরি? ইন্টারেস্টিং হচ্ছে আমরা 3 ভাই। আমার তাহসিন সবচেয়ে ভাইও বড় আছেন। হচ্ছে তাসিন। জি। তো কি আশ্চর্যভাবে আমাদের বার্থডেগুলো ক্রমাগত, খালি শাফিনেরটা আমার আগে, আচ্ছা। বা তাহসিনেরটা জানুয়ারিতে, ওকে। শাফিনেরটা ফেব্রুয়ারিতে, আপনি মার্চ। আর আমি মার্চে। তো আপনাদের তো কোনো বোন নেই। না, খবর নেই। তো মা ঠাট্টা করে এবার আরেকটা জিনিস জানেন, এপ্রিলে আপনার বিয়ে। আচ্ছা। সো সারা বছর ধরেই কিছু না কিছু, যাই হোক, মা জোক করে বলতো আর কি, যে হ্যাঁ ডিসেম্বর আসলে বলতো এই এসে গেছে মাস এখন। হ্যাঁ। তো আমাদের বার্থডেগুলো, আমরা তো অলমোস্ট পিঠাপিঠি ছিলাম। বড় ভাই 2 বছর বড় ছিল, আমার আর শাফিনের 1 বছরের ডিফারেন্স। সো জন্মদিনগুলো অ্যাকচুয়ালি শাফিনেরটা আর আমারটা অলমোস্ট একসাথেই ছোটোবেলায় হতো। আচ্ছা। স্কুল ফ্রেন্ড ট্রেন্ড আসতো, একটু কেক টেক কাটতো, তখন তো দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, বাইরে যেতে পারলেই হলো কোনো রকম কেকটা কেটে। আর স্কুল ফ্রেন্ডরা ছিল হচ্ছে যে মানে কেক খাবে, আর কি খাওয়াবি এটসেট্রা, এইরকম ব্যাপার। তবে বাবা তো অনেক আগে, উই লস্ট হিম when I was 16 year old. সো যখন উনি ছিলেন এবং পরবর্তীতে মা একা, সব সময় দিনটাকে স্পেশালভাবেই দেখতেন। বাহ। মানে ওই দিনের ছোঁয়াটা ডিফারেন্ট ছিল। অবশ্যই মা নিশ্চয়ই রান্না করতেন আপনাদের জন্য। হ্যাঁ, প্রচুর রান্না, বাহ। ফ্রেন্ডসরা আসতো। পরবর্তীতে যখন বড় হলাম তখন কাজিন খালারা আসতো, এরকম আর কি। বাহ। তো আপনাদের সাথে আমার পরিচয়টা স্পেশালি সেটা হচ্ছে মাইলস ব্যান্ডের চাঁদ তারা সূর্য গানের মাধ্যমে, এবং সেটি 1991 সালে 27 ফেব্রুয়ারি যে পঞ্চম সংসদ নির্বাচন হয়েছিল, তার পরের দিন আমি দেখেছিলাম বিটিভিতে চাঁদ তারা সূর্য। সেই ছোট্ট বয়সে আমার গানটা এত কানে লেগেছিল এবং এখনও কিন্তু গানটির আবেদন ফুরোয়নি।
তো মনে আছে যে সেই সময় বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশে নির্বাচিত হয়েছিলেন এবং আজ আপনার সাথে কথা বলছি এখন তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তো এই যে ৩৫ বছর ধরে মাইলস কিংবা তার মাইলসের যাত্রা তো আসলে ৪৬ বছরের বেশি 46 সময় বছর, ধরে। হ্যাঁ। তো আমি চিনছি ৩৫ বছর ধরে। তো এই যে দীর্ঘ সময় ধরে মাইলসের আবেদন কিন্তু ফুরোয়নি। এখনো যখন মাইলস নামটা কোথাও দেখি সেটা কোনো ব্যান্ড শোতে হোক কিংবা কোথাও হোক আমাদের মনে হয় যে ও মাই গড। তো এই আবেদনটা ধরে রাখার সিক্রেটটা কি? আমরা সৌভাগ্যবান হয়তো। আর একটা বিষয় হচ্ছে যে আহ, আমি শাফিন তো মাইলসে ছিলামই, জি, মানাম পরবর্তীতে যারা এসছে এখন আছে, জি, তুর্য জোর, মূলত আমি শাফিন মানাম আমরা মিউজিকটা খুবই প্যাশনেটলি দেখছি। মানে দুটো প্যারালাল লাইফ, একটা স্টুডেন্ট লাইফ মিউজিক লাইফ, একটা কাজের লাইফ কিন্তু জি, মিউজিক এটসেট্রা। সো আমাদের ব্যান্ড করাটা ছিল একটা প্রচণ্ড ভালোবাসার থেকে, প্রচণ্ড একটা আগ্রহের থেকে। এটা খুব আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট। এবং কোনো অবস্থাতে আমরা যখন মিউজিক যখন ব্যান্ড করব, ব্যান্ড করছি, ব্যান্ডটা এগোচ্ছে, তখন কখনোই মনে হয় নাই যে আমাকে এক নম্বর হইতে হবে। এবং আমরা কখনো, আপনি দেখবেন ভালো করে যদি পিছনের দিক যতই তাকান, জি, দেখবেন যে আমাদের মিডিয়া প্রেজেন্স খুব কম। একদম। আমরা কখনো সুপারস্টার হতে চাই, স্টার হতে চাই, এখন যে টার্মগুলো আমি মনে করি ঠিক না। মানে আর্টিস্ট হওয়ার আগে স্টার হইতে চাই, ব্যাপারটা ঠিক না। তো আমরা আগে আমাদের কাজের প্রতি খুব নিষ্ঠাবান ছিলাম, অনেক হার্ড ওয়ার্ক করছি, অনেক জানার চেষ্টা করছি। তখন তো এরকম ইউটিউব ছিল না, তো জানতে হতো যেমন একটা 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 গিটারের কোনো একটা জি, সেটিং নিয়ে জানতে হইলে ব্রিটিশ কাউন্সিলে গিয়ে খুঁজতাম বই, যে তারের উচ্চতাটা কী জি, হবে, হ্যান ত্যান, এরকম আর কি ব্যাপারটা। কানে শুনে গান তোলা এটসেট্রা। তারপরে যখন গান বানালাম, তো যে প্রশ্নটা আপনি করলেন সেটার একটা দিক হচ্ছে যে আমরা খুব অনেস্টলি মিউজিকটা করছি এবং পিওরলি মিউজিকের জন্য এখনও তাই করি। আম, তার থেকে যেটা আমরা সৃষ্টি করতে পারছি সেটা আহ, একটা এর সাথে সবসময় ভাগ্যের একটা ব্যাপার থাকে। আর একটা ব্যাপার, হয়তো আমরা মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, যে আমাদের যে বিশাল পরিচয়টা, মানামও একটা মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এই সব কিছুর কম্বিনেশনে আমরা হয়তো এমন কিছু একটা ফিউশন ক্রিয়েট করতে পেরেছি বাংলা গানের ধারায়, যার থেকে অনেক একটা শিল্পীর যেটা সবচেয়ে মূল যে জায়গাটা, গান। বিকজ আমি হামিদ আহমেদ, আদারওয়াইজ হোয়াট, আই মিন আই ওয়াজ এ ক্রিকেটার, ঠিক আছে, বাট জি, ওয়েন ইউ টেল যে মাইলসের হামিদ আহমেদ বা হামিদ আহমেদ এজ ভোকালিস্ট or গিটার প্লেয়ার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গানগুলো যে সৃষ্টি হয়েছে, আমরা খুব ভাগ্যবান যে আমরা হয়তো অনেক সুন্দর সুন্দর গান সৃষ্টি করতে পারছি এবং তা শ্রোতাদেরকে দিতে পেরেছি। তবে যে তারা যে মান ধারণ জি, করেছে, জি। এই ধারণটাই আমরা তো জেনারেশনস দেখছি, জেনারেশন আফটার জেনারেশন চলে আসছে। তবে হয় না যে আপনি যেটা বললেন যে সঙ্গীত পরিবার কিংবা গানের প্রতি ভালোবাসা সবকিছু, পাশাপাশি আরেকটা কথা কিন্তু বললেন যে আপনাদের খুব কম জায়গায় দেখা গেছে, সো আপনারা এক্সক্লুসিভ থেকেছেন সব ক্ষেত্রে। আমার মনে হয় এই যে এত বছর ধরে আপনাদের জনপ্রিয়তা ধরে রাখার একটা সিক্রেট হয়তো এটা, কারণ আপনারা সব জায়গায় যাননি, সব জায়গায় বলেননি, সব জায়গায় মানে কি বলবো ওভার এক্সপোজড হননি। এই বিষয়টাও খুব একটা বাংলাদেশে যারা জানে তারা এই বিষয়টা মাইলসের ব্যাপারে বলে না। আমরা অ্যাকচুয়ালি কারোরই ভালো জিনিসটা খুব একটা ভালো জিনিস, মানে যে জিনিসটা ভালো সেটা ভালো বলতে হয়তো একটু কুণ্ঠাবোধ করি। কিন্তু এটা সত্যি কথা, মানে নিজের কথা বলছি না, কিন্তু এটা অনেস্টলি মাইলসে শুধু মিউজিক করেছে তা না। আপনি যে কথাটা বললেন একটা সংগঠক বা সঙ্গীতের সাথে রিলেটেড কতগুলো বিষয় আমরা নিজেদের আগ্রহের থেকে যে জিনিসটাকে দাঁড় করাতে পেরেছি। এই যে বললেন একটা এক্সক্লুসিভিটি, জি, এখানে যেমন ফর এক্সাম্পল
একটা ব্যান্ডকে যখন স্টেজে দেখে কীরকম দেখে, কি দেখতে চায়, একটা ভিজুয়ালের যে ফ্যাক্টরটা, মাইলসের কিন্তু প্রত্যেকের, আমাদের কিন্তু একটা নিজস্ব স্টাইল স্টাইল ছিল। আছে। ইট ওয়াজ নট একটা স্টাইল, যারটা তার। শাফিন, ইফ ইউ থিঙ্ক অফ শাফিন, উনি হি সবসময় ওয়াজ ডিস্টিংক্টলি জি। হিম। এবং স্টেজেও ডান দিকে দাঁড়াতেন। হ্যাঁ, এবং আমিও ডিস্টিংক্টলি মি, এবং এটা Yeah. কোনো আর্টিফিশিয়াল না, যে যেরকম পছন্দ সেভাবে। তো ওই জায়গার থেকে আমি বলতে চাচ্ছি যে একটা এন্টারটেইনমেন্টের সাথে জড়িত বা যে কোনো জায়গায় একটা মানুষের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ অত্যন্ত ডিফিকাল্ট লাগলেও কিছু জিনিসকে একটা পরিমিত জায়গায় রাখতে হয়। সেটা হয়তো আমরা রাখতে পেরেছি, যেটাকে বলে ইংলিশে খুব সহজে বলে ক্যারি ইয়োর সেলফ। Yeah. এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে সিস্টেম সেটিংয়ে আমরা প্রচুর অবদান ছিল আমাদের। ফার্স্ট ওপেন এয়ার শো বাম্বার থেকে যখন করছিলাম, তখন তো কেউ জানতো না ওপেন এয়ার শো কীভাবে হবে, টিকিট কেটে মানুষ আসবে, কিভাবে ঢুকবে। হ্যাঁ, 3,000 মানুষ গেটে যদি আসে, 10,000 মানুষ লাইনে আসে, তাহলে তারা ঢুকবে কী করে? আমার মনে আছে স্টেজটা যখন একটা 36 ফিট স্টেজের কথা বলছিলাম, তখন ডেকোরেটর বলছিল যে না 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 না, এটা সম্ভব না। আমি বললাম সম্ভব, কিভাবে বলেন? আমি বললাম আপনি এই পাগুলোকে দড়ি দিয়ে বাঁধেন, তাহলে এটা ইলেকট্রিশিয়ানকে যখন বললাম লাইন টানতে হবে, তো সে লাইন উপর দিয়ে টানছে, আছে না এভাবে হবে না। এই যে মুহূর্তগুলো কিভাবে হবে, মাটির তল দিয়ে নিতে হয়, কী বলেন আপনি? অবশ্যই হ্যাঁ, কারণ মানুষজন থাকবে, এটা নাড়ালে আপনার মাটির তল দিয়ে যেতে হবে। এই যে ছোটোখাটো বিষয়গুলো, যেটা রাত 1টা-2টায় সময় মাঠের মধ্যে দাঁড়িয়ে এটা চিন্তা ভাবনা করে, তারপরে সেই ওমেন্স কমপ্লেক্সে কত টাকা টিকিট ছিল, 100 টাকা না 500 টাকা টিকিট দিয়ে মানুষ আসলো। ফার্স্ট ওপেন এয়ার শো উইথ টিকিট, কত সালে? 92 সালের শেষে। তো এই যে বলে না যে যারা সফল ডেয়ার টু ড্রিম, তারা ড্রিমটা দেখার আসলে সাহস করে। আপনারা সেই সাহসটা করেছিলেন, নতুন কিছু করেছিলেন। অনেক কিছুতে আপনারা নতুনত্ব এনেছেন, সেই প্রসঙ্গগুলোতে যাব। তবে রাজনীতি প্রসঙ্গে একটু আসতে চাই, কারণ হয় না যে আমি যে খুব বেশি জানি তা না, কিন্তু রাজনৈতিক সচেতনতা তো সবার ভিতরেই থাকে। আমি সেই সচেতনতা বাড়াবার জন্য আপনার প্রোফাইল আমি ভিজিট করি, কারণ আপনি খুব সুন্দর সুন্দরভাবে লেখেন এবং আপনার দর্শনগুলো আমার খুব ভালো লাগে। এবং সেটা শুধু জাতীয় রাজনীতি না, আপনি আন্তর্জাতিক রাজনীতিরও খোঁজ খবর রাখেন এবং আপডেটস দেন সবাইকে, এবং আপনার মতামতটা পেশ করেন। তো আপনি কি ছোটবেলা থেকে কিংবা কোন বয়স থেকে আসলে এভাবে রাজনৈতিক সচেতনতা আপনার ভিতরে জাগ্রত হয়েছে? এবং পাশাপাশি এটাও প্রশ্ন করতে চাই, তাহলে সক্রিয় রাজনীতিতে আপনি আসেননি কেন? দুটো প্রশ্ন। আমার ছোটবেলার থেকে জানার ইচ্ছা ছিল বেশ কিছু ব্যাপারে। সেই আগ্রহটা ক্রমাগতভাবে বাড়তে থাকে, কারণ আশেপাশে যা দেখতে থাকি তার সাথে কেন জানি একটা বেখাপ্পা মনে হতে থাকে সময়ের সাথে। তখন আমি ভিতরে ঢোকা শুরু করি। ভিতরে যখন ঢোকা শুরু করি, তখন দেখি যে ওই কথাটা স্পষ্ট হয়ে ওঠে। সেটা হচ্ছে দ্য ট্রুথ ইজ গ্রেটার দ্যান আ ফিকশন। সো ফর এক্সাম্পল, আমাদের হিস্ট্রি যেটা আমাদেরকে খুব উপরে উপরে ভাষা যেটা বলা হয়েছে, আমাদের হিস্ট্রি হিউম্যান রেসের হিস্ট্রি তা না। ফর এক্সাম্পল, ইজিপ্টের পিরামিড নিয়ে অনেক ধরনের ন্যারেটিভ আছে, কিন্তু অ্যাকচুয়ালি পিরামিডগুলোর অ্যাকচুয়াল ন্যারেটিভটা ভেরি ডিফারেন্ট। যেটা জানানো হয়েছিল সেটা ঠিক না। ওয়ার্ল্ডের গভর্নেন্স নিয়ে যা বলা হয়, যেটার উপরে অ্যাকচুয়ালি এই আগ্রহটা হচ্ছে, কারণ আপনার জীবন তো অ্যাকচুয়ালি, আমরা তো একটা পৃথিবীতে, বাংলাদেশ আমাদের দেশ, কিন্তু অন্যান্য দেশে যা হয় সেটাও তো বাংলাদেশকে এফেক্ট করে। সো সেখান থেকে প্রথম আগ্রহ ছিল যে এটা এরকম কেন। ফর এক্সাম্পল, যে ওয়ার্ল্ড লিডার্স ওয়ার মঙ্গারিং, ফর এক্সাম্পল গাজা, ইট ইজ লেটেস্ট এক্সাম্পল যদি বলি, যে ভাবা যায় যে আমাদের সভ্য সমাজ বলা হয়, কিন্তু আমরা শুধুমাত্র তাকিয়ে দেখছি যে
প্রায় 36,000-এর উপরে শুধু বাচ্চাই মারা গেছে। তো এই ধরনের, এটাকে স্লটারিং বলে, এই ধরনের স্লটারিং মানে একদিকে ন্যায় অন্যায়ের বক্তৃতা হচ্ছে, আর একদিকে এটা হচ্ছে। তো এইসব জিনিসগুলো মিলাতে মিলাতে দেখলাম যে যে কোনোটাই কোনোটার সাথে মেলে না। পরে ভিতরে ঢুকে দেখলাম যে অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই একটা একটা মেক বিলিভের উপরে দাঁড় করানো, ইলিউশন। ইলিউশন। সেই আমরা মধ্যযুগকে পার করি নাই, যার শক্তি বেশি সেই দাপট দেখাবে, এরকম একটা ব্যাপারে আছি। আর অন্য জায়গায় আসি, এবার পলিটিক্সে কেন ঢুকলাম, ওই গভর্নেন্স থেকেই দেখলাম যে পলিটিক্স কী এটসেট্রা। তারপর একটু শর্ট করে আসি আমাদের, বিকজ আমি এই দেশে থাকি, আমি সারা জীবন এই দেশে থাকছি। জি। আমার বাইরে যাওয়ার সুযোগ ছিল, বাইরে থাকার সুযোগ ছিল, জাননি কেন? কিন্তু আমি যাইনি। দুটো কারণে যাইনি। একটা প্রধানত, একটা অন্যতম বড় কারণ ছিল আমার মা, কারণ বড় ভাই অলরেডি চলে গেছিলো, শাফিনও বাইরে ছিল, সুতরাং মার কথা চিন্তা করে একটা ব্যাপার ছিল। দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলতাম, সেখানে একটা অ্যাটাচমেন্ট ছিল। আর একটা হচ্ছে যে যেহেতু আমি জানি যে বাংলাদেশে থাকবো, সুতরাং মাইলস নিয়েও একটা সময় ছিল, মাইলসের পুনর্গঠনের একটা ব্যাপার ছিল। জি। সেসব নিয়েই আমি ডিসাইড করি যে না, বাংলাদেশেই থাকবো। জি। তো সেদিক থেকে থাকতে গিয়ে যেটা দেখলাম যে বাংলাদেশের এই 54 বছরের ইতিহাস, সেটাও সব খালি ভায়োলেন্স অ্যান্ড ডেথ এবং নাথিং পজিটিভ, নাথিং ইজ মুভিং লাইক টেকিং দ্য নেশন ফ্রন্ট, এরকম কিছু না। এবং এখন পর্যন্ত খুব দুঃখজনক হলো সত্যি যে এত দূর পর্যন্ত 54 বছর আসার পরেও অলমোস্ট একই জায়গায় আমরা, এত দ্বিধায়, এত একটা বিশাল চিন্তা নিয়ে। আই থিঙ্ক সবাই আশা করতেছে যে হয়তো হোপফুলি বাংলাদেশ উড গেট টু বি বেটার, কিন্তু রাইট নাও সবারই একটা ভিতরে আশঙ্কা আছে, ফিয়ার। তো এই সব জায়গার থেকে পলিটিক্যাল চিন্তাভাবনাগুলো আসছে। এবং আপনি জানেন যে যে ঠিক সেটা বুঝতে বেশি সময় লাগে না। তো সেখানেও আমার মতামত আছে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কার সময়টা সবচেয়ে ভালো গভর্নেন্স ছিল, হু ওয়াজ রাইট, সেটা যেমন আছে। দ্বিতীয়ত হচ্ছে যে পরবর্তী যা কিছু হচ্ছে সেখানেও আমার মতামত ডেফিনেটলি আছে। বিকজ অ্যাজ এ সিটিজেন হিসেবে এটা আমি বারবার এমফেসিস করি। এবং আমি আমার পোস্ট যদি দেখে থাকেন, প্রচুর আমাকে এখন হিটও করা হচ্ছে, আগেও করা হয়েছিল। গণজাগরণ নিয়ে যখন কথা বলেছিলাম তখনও করা হয়েছিল, কিন্তু তখনও আমি যেটা বলছিলাম ওটা ঠিক ছিল, এবং এখনও যেটা বলছি এটা ঠিক। অবশ্যই। কারণ ব্যাপারটা হচ্ছে যে 10,000 ওপিনিয়ন নিয়ে কোনো জিনিস সামনে যাবে না, একটা ওপিনিয়ন নিয়ে যাবে। আমিন ভাই, আপনি রাজনীতিতে সক্রিয় হলেন না কেন? আমি মিউজিক নিয়ে তো ব্যস্ত ছিলাম। আর আর সত্যি কথা বলতে, আম্মাও খাবার টেবিলে বসলে আমাদের অনেক কথা হতো। তার মধ্যে এই কথাটা, যখন এই পলিটিক্যাল কথাবার্তা হতো তখন ওদের যাই করিস কখনো ঢুকবি না, দেখবি যে তোর সম্মান টন্মান যা আছে। তো ওটার সাথে আমি একমত না। আমি যদি মিউজিকে না থাকতাম তাহলে কি করতাম, সেটা একটা প্রশ্ন তোমার প্রশ্নের উত্তরে হতে পারে। হয়তো মিউজিকই আমাকে অ্যাকচুয়ালি ওটার থেকে সরিয়ে রেখেছে। তবে মা যেটা আপনাকে বলেছিলেন, সেই সূত্র ধরে আপনি রিসেন্টলি একটি কথা বলেছেন যে শিল্পীদের অনেক সময় দালাল বলা হয়। হ্যাঁ, তো রাজনীতিতে যারা আসে তাদেরকে দালাল বলা হবে কেন, কিংবা সেরকম শিল্পীদের ভূমিকা কি হওয়া উচিত? কারণ আমরা বিশ্বের কোথাও দেখি না যে কোনো মানে এক্সিস্টিং কোনো ক্রিকেটার এমপি হচ্ছে, আমাদের দেশে কিন্তু সেটাও হচ্ছে। তো আসলে শিল্পী তারকাদের এক্ষেত্রে কোন অবস্থানে থাকা উচিত? দুটো ব্যাপার আছে আমি মনে করি। সেটা হচ্ছে যে মানুষের পলিটিক্যাল চর্চাটা কি, এবং সত্যি কথা বলতে আই এম ভেরি সরি টু সে, এটা কোন লেভেলে হচ্ছে। সবাই মনে করতে পারে যে আমি ঠিক, কিন্তু জিনিসটা হয়তো সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার একটা জায়গায় নেই, যার জন্য যারা পরিষ্কার কথা বলতে চায়, আমি বলতে চাই,
আমি যেটা ঠিক সেটা বলতে চাই, আমি সেটা একা হলেও বলতে চাই। আমি ফেলানি নিয়েও অনেক কথা বলছি। তো কথা হচ্ছে তখন তাকে কি করে বন্ধ করা যায়, সেটার জন্য ঝাঁপিয়ে পড়ার মানুষের অভাব হয় না। কিন্তু ঝাঁপিয়ে যারা পড়ছেন তারা যে মানুষের সমস্যাগুলোর সমাধান করছেন তাও না। তো মানুষগুলো এখন যাবে কোথায়? দুটো ব্যাপার এখানে কাজ করে। আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে পৃথিবীর কোথাও কোনো মিউজিশিয়ান আর্টিস্ট কারো কোনো একটা ইস্যু নিয়ে কোনো কথা বললে তাকে দালাল বলা হয় না। বব ডিলানকে দালাল বলে নাই। সে আমেরিকার অনেক পলিসির এগেনস্টে গান লিখেছে। জর্জ হ্যারিসন লিখেছে, করেছে, জন বায়েজ করেছে, কিন্তু তাদেরকে উপাধি দেওয়া হয় না। কিন্তু আমাদের দেশে এটাকে আমার মনে হয় যে একটা অন্য ন্যারেটিভকে, ডিফারেন্ট ন্যারেটিভকে বন্ধ করার জন্য এটা করা হয়, ট্যাগ করা হয়, ট্যাগিং যে জিনিসটা কীরকম, Exactly. যে ফর এক্সাম্পল মানে আমার যে ইস্যুটা ছিল পোস্টে সেটা হচ্ছে যে যে কোনো সরকারের সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টরা যে কাজ করেন তারা তো সেই সরকারের অধীনেই কাজ করেন। জি, সেই সরকারের প্রজেক্টে কাজ করেন না, করেন। তারা কি সেই সরকারের দালাল হয়ে যান? No. অবশ্যই না। তাহলে শিল্পীরা সঙ্গীতের কেন? সাথে জড়িত শিল্পীরা একটা বাংলাদেশে আছে, যে বাংলাদেশ কেউ না কেউ চালাচ্ছে, কাজ করলে দালাল হবে কেন? সে যদি অন্য একটা ন্যারেটিভ বলতে চায় কেন বলতে পারবে না? কেন বলতে পারবে না? এবং সেটাকে একটা হলে পরেই এই যে একটা ঝাঁপিয়ে পড়া, গালিগালাজ করা এবং থামিয়ে দেওয়ার চেষ্টাটা, এটার মধ্যেই অন্তর্নিহিত আছে বাংলাদেশের আসল সমস্যাটা। একদম। পাশাপাশি এটাও বলা যায়, আপনিও বলেছিলেন বোধহয় একবার, যে শিল্পীদের কাউকে কখনো সিআইপি করা হয় না। যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রের মানুষদেরকে দেখি। আমি একটা পোস্ট দিয়েছিলাম যেটা খুব আই থিঙ্ক লেজিটিমেট। 54 বছরের বাংলাদেশে কোনো সরকারের নির্বাচনী ইশতেহারে সংস্কৃতি নিয়ে কিছু বলা হয় না, সবার জন্য বলা হয় উন্নয়ন আমি এই করবো সেই করবো। এটা বলার সাথে সাথেই তো অন্তত আই এম হ্যাপি টু সি যে তারেক রহমানের থেকে একটা পরিষ্কার বার্তা জি, উনি দিয়েছেন ওনার জি, ডেতে, উইচ ইজ ভেরি গুড টু সি, উই গেট এনকারেজড বাই দ্যাট। জি, সো তোমার প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে সিআইপি হচ্ছে লাস্ট ইস্যুটা। ইটস লাইক তোমার কাজের রিওয়ার্ড, বা তুমি স্বীকৃতি। যেটা করেছো, যেটা দিতে পারছো সেটার একটা রিওয়ার্ড। আর আমি বলতে চাচ্ছি যে একটা সুস্পষ্ট রোডম্যাপ থাকা দরকার। সংস্কৃতি কিভাবে এগোবে, বাচ্চারা কিভাবে, যেমন একটা ছোট উদাহরণ ধরি, যদি বাইরের যে কোনো স্কুলে পড়লে অল্টারনেট লার্নিং হিসেবে একটা পিয়ানো লার্নিং ইজ এ ন্যাচারাল ফ্যাক্টর, মাস্ট। এবং তারা কিন্তু প্রপার টিচার দিয়ে লার্ন করে, সো দ্যাট তোমার বাচ্চাটা যখন 7 বছর বয়স সে কিন্তু ফুল ফ্লেজেড পিয়ানো যেভাবে প্রপারলি বাজানোর কথা সেভাবে বাজায়। সে মিউজিক করে না, সে মিউজিক হয়তো ফিউচারে আর শোনে কিন্তু করে না, কিন্তু সে জানে। যার জন্য দেখবে যে অধিকাংশ সময় আমরা যখন বাইরে টাইরে গেলে যখন একজনের সাথে মিউজিকের আলাপ হয়, সে চট করে বসে পিয়ানো বাজায় গানটা করে দেয়। ওরা এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে দেখে, আমরা ওটা কতটুকু হচ্ছে হতে না, পেরেছি। ওটা হচ্ছে যে ওই যে একটা বিকাশের ব্যাপার আছে না, জি, জি, সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বাচ্চারা যখন এই যে যন্ত্রটা শিখলো, তুমি তো জানো যে যে কোনো বাচ্চাকে যে সময় তুমি গিটার বাজাবে সাথে হ্যাঁ আমি বাজাবো, কে শিখাবে, ইন্টারেস্ট আছে না? জি, জি, এই ইন্টারেস্টটাকে যখন ডিরেক্ট করা হয়, সে যখন শেখে তখন কি হয়, সে এক মিউজিশিয়ান হতে পারে, আর একটা সে খুব ভালো লিসনার হবে, কারণ সে মিউজিকের ব্যাপারগুলো বুঝে। বুঝছি। তখন তাকে ওই খুব সস্তা বা কোনো ধরনের একটা ডেপথ ছাড়া মিউজিক তাকে আকৃষ্ট করে না। এই যে বলা হয় কালচার্ড সোসাইটি, কালচার্ড সোসাইটি কী জন্য বলে, এই দিস ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, যারা লেখেন তারাও যখন ছোটোবেলার থেকে যখন বাচ্চাদেরকে একটা লেখানোর একটা আগ্রহ সৃষ্টি হয়, জি। সে যখন বড় হয় লেখে, তখন ওই লেখাটা পড়লে বোঝা যায় যে তার ডেপথটা কোথায়। এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে রাজনৈতিকভাবে অনেক সময় কোণঠাসা করে ফেলা হয়, এবং এও শুনেছি যে বিটিভিতে মাইলস ব্যান্ড 12 বছর নিষিদ্ধ ছিল। সত্যি? হুম।
মানে কি অপরাধ? আপনি এটাও হয়তো জানেন যে ওই 14-15 বছরে মাইলসের হিস্ট্রিতে যেটা কখনো মাইলস ফেস করে না সেটাও করেছে। কি সেটা? যে এআর রহমানের একটা শোতে জি, ঢাকা জি, স্টেডিয়ামে আমরা পাশে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে স্টেজে উঠতে দেয় নাই। জি। 22 সালে হ্যাঁ, 29শে মার্চ। এগুলো সবই ছিল আমি কথা বলছিলাম বলে, শাফিন কথা বলছিল বলে। আপনারা উপস্থিত ছিলেন, তারপরও কেন আপনাদের উঠতে দেওয়া হলো না? না, বিকজ আই থিঙ্ক ইট ওয়াজ আ কল অফ ডিজিএফআই এট দ্যাট টাইম। এবং আমরা যে উঠবো না এটা অ্যাকচুয়ালি ইভেন্ট কোম্পানি, কারণ আমাদেরকে না নিলেও তো পারতো। দ্য সেটাই। ইভেন্ট ম্যানেজার্স ভার্সেস দ্য সিকিউরিটি, একটা কোনো মিসকনসেপশনে এরকম হয়েছে যে আমরা সেখানে উপস্থিত, পারফর্মিং লিস্টে আমরা, কিন্তু তাদের লিস্টে আমরা ব্ল্যাক লিস্টেড। যেমন আমি ক্যান্টনমেন্টের ঢোকার থেকে ব্ল্যাক লিস্টেড ছিলাম। ডু ইউ নো দ্যাট? কেন? খুব ছোট করে বললে এরম বলি, আমার আগ্রহ থেকে আমি যত যা কিছু জানি, আমি মনে করি আমি এটার একটা ব্যাখ্যা এরকম হতে পারে, আমি পাবলিক ইনফরমেশন অ্যানালিস্ট। ইনফরমেশন সব ছড়ানো আছে, ওটা এককে এক দুই, দুইকে এক তিন, তিনকে এক চার করে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা সেটাতে রিচ করা হয়তো অনেকে চিন্তা করে না। আমার পোস্টগুলো অ্যাট দ্যাট টাইম আমি এবং শাফিন অন্যায়ের বিরুদ্ধে, এবং আমাদেরকে বলছিল যে আপনারা যে পজিশনে আছে এটা করেন না, আপনারা অনেক হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, আপনাদেরকে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে। কিন্তু আমরা মনে করছিলাম যে অ্যাজ এ সিটিজেন হিসাবে পিপল নিড টু স্পিক, বিকজ আপনি জেনে শুনে যদি কথা না বলেন তাহলে অন্য ন্যারেটিভটা যেটা খুবই বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন, সেটা তো ক্রমাগতভাবে আপনার ভিতরে ঢুকতে থাকবে, মানুষকে মিসগাইড করবে। একটা কথা আছে না যে একটা রেফারেন্স পয়েন্ট তো থাকা উচিত যেটাতে আপনি ফল ব্যাক করবেন। জি। হ্যাঁ, ক্রিকেটে সোজা ব্যাটে খেলো, রেফারেন্স পয়েন্ট, বল সুইং করলে সোজা ব্যাট রাখো, সোজা ব্যাট। সো আমাদের দৈনন্দিন জীবনে সেরকম একটা ব্যাপার আছে, রেফারেন্স পয়েন্ট। হু আর আওয়ার রেফারেন্স পয়েন্ট? আমার বাবা মা, ফ্যামিলি। ফ্যামিলি ইজ দ্যাটস ওয়াই ইম্পর্ট্যান্ট, Yeah. কারণ শিক্ষাটা ওখান থেকে আসে। তো ওরকমভাবেই আমরা যেটাকে ক্রমাগতভাবে বেঠিক মনে করেছি সেটার ব্যাপারে আমরা কিছু কথা বলেছি, কারণ দেখছি যে এটা একটা বিপদগামী। আমরা বলেছি যে ফেলানির বডি এভাবে কাঁটাতারে ঝুলে থাকবে কেন, এটা কথাটা তুলছিলাম। আমরা তুলেছিলাম যে কেন, মানে আমি বলে শেষ করতে পারবো না। ফর এক্সাম্পল একটা ছোট করে বলি, ক্রিকেটে যখন অস্ট্রেলিয়াতে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে কিছু কিছু পিকিউলিয়ার সিদ্ধান্তে ইংল্যান্ডের সাথে জেতার পরে ভারতের সাথে খেলাটায় কিছু কন্ট্রোভার্সিয়াল ইস্যু আসলো, জি। ইফ ইউ রিমেম্বার। হ্যাঁ, এটা Yeah, নিয়ে, yeah. ওটা নিয়ে যখন আমরা কথা বললাম, একটা পোস্ট দিলাম, শাফিন একটা পোস্ট দিল, সাথে সাথে লেগে গেল। এবং তুমি জানো কি না জানি না, এটা একটা ন্যাশনাল পর্যায়ে চলে গেল। আমরা ঠিক ওই কথাটাই বলছিলাম, আজকেও যে কথাটা হচ্ছে যে আইসিসিকে এত প্রভাবিত করে এরকম এরকম এই একটা বিষয় ছিল। এটা সাধারণ আমরা বাংলাদেশের যে সেন্টিমেন্ট ছিল সেটা, এবং আমরা যতটুকু ক্রিকেট বুঝি সেখান থেকে বলছিলাম যে এটা তো আনফেয়ার প্লে, আনফেয়ার প্লে। এটাই যখন বর্ডারের উপাসে গেল তখন ওইভাবেই ঝাঁপিয়ে পড়লো। এবং ঝাঁপিয়ে পড়লো যে স্টুপিড, এরা জানে না ক্রিকেট, হ্যান ত্যান এইসব ল্যাঙ্গুয়েজ আসে। তখন আমাদের সাথে সারা বাংলাদেশের যত ক্রিকেট আগ্রহী তারা জড়িত হলো, পক্ষ হলো, ইট ওয়েন্ট আপ টু দ্য হাই কমিশন অ্যান্ড এভরিথিং। আই ডোন্ট নো ফর হোয়াট রিজন, আলটিমেটলি এই সমস্ত কথাবার্তা, আমাদের ক্রিটিসিজম, আমাদের বলছি মানে আমি জি, এবং শাফিন শাফিন দুজন ভাই। অলরেডি, হয়তো তুমি জানো যে খালেদা, দেখো কত বড় রিস্ক একটা। খালেদা জিয়াকে যখন অসুস্থ অবস্থায় গৃহবন্দী ছিলেন জি, বালুর বস্তা ফেলে, জি, যখন হয়তো তার নিজের পার্টির মানুষ তার কাছে যেতে ভয় পেয়েছে কারণ গেট থেকে অ্যারেস্ট করতো, তখন সেখানে কিন্তু শাফিন গেছিল। আচ্ছা। মানে
ব্যাপার হচ্ছে আমরা বহু সরকার গেছে আসছে, কিন্তু আমরা কিন্তু কোনো লাভের জন্য কোথাও জি। কথা বলি না। হ্যাঁ, আপনারা তো কোনো কমিটিতেও নাই। লাভের জন্য বলি না, এটা আমাদের শিক্ষা দীক্ষাও না। জি, আমার ক্ষমতা কি আছে করার, সেটা আমি বহুবার প্রমাণ করেছি। আবারও তুমি আমাকে দিতে চাও, আমি তোমাকে বারবার প্রমাণ করে দেবো। জি। কিন্তু আমি ওই ওর কাছে গেলাম বিকজ আমার লাভ হবে, এটা জীবনে মিউজিকেও করিনি। কি জন্য গিয়েছিল, যে জন্য গিয়েছিল সেটা আমি তোমাকে বলি। উনি ওনার সমস্ত অসুস্থতা সহ মা যখন মারা যান, জি, উনি একমাত্র যিনি আমাদের বাসায় হাজির। জি। কালিন্দী অ্যাপার্টমেন্টের জি, বাসা। এবং ৩০-৩৫ থেকে ৪০ মিনিট উনি ছিলেন। এবং উনি যখন ছিলেন তখন বাসায় মনে হয়েছে যে উনি আমাদের আত্মীয়রই একজন। মানে যেভাবে আমাকে, শাফিনকে, মাকে নিয়ে যেভাবে উনি তার স্মৃতিচারণ করলেন এবং আমাদেরকে যেভাবে সান্ত্বনা দিলেন, মনে হলো আমাদের পরিবারের কেউ। That was 9 September 2014. 2014। তো সেই গ্র্যাটিচিউড থেকেই শাফিন কিন্তু কেয়ার করে নাই যে অ্যারেস্ট হবে না কি হবে। সে তাকে জানতে গেছিল যে আপনি কেমন আছেন। আমরা একটু তার সাথে আপনাদের প্রথম দেখার স্মৃতিটা একটু শুনি। সেদিনই প্রথম কিনা আমি যাই না, তবে একবার 93-94 সালের দিকে সেনানিবাসে শহীদ মইনুল রোডের তার বাসভবনে আপনারা একটা কনসার্ট করতে গিয়েছিলেন। শুনি সেই গল্পটা। এগেন উই আর হ্যাপি টু নো যে মাইলসের গান তারেক রহমানও পছন্দ করে, তার ভাই কোকো যে ছিলেন সেও পছন্দ করে। তো আমার মনে পড়েছে ওটা ছিল কোকোর গায়ে হলুদ আচ্ছা। সম্ভবত। তো এইটার জন্যই আমাদেরকে ইনভাইট করছিল যে তোমরা কি একটু বাজাবা নাকি, একটু আনন্দ ফুর্তি হবে হ্যান ত্যান। তো এই রিকোয়েস্ট তার ফেলা যায় না। জি, গেলাম, কিন্তু গিয়ে অভিভূত হলাম আতিথেয়তাটা এবং পার্টিকুলারলি ওনার। সবাই খুব কর্ডিয়াল ছিল। তারেক রহমান সবসময়ই আমাদের ব্যাপারে খুব কর্ডিয়াল ছিল, সবসময়ই খোঁজ খবর রাখতো। বাট ওনারকে যখন সামনাসামনি দেখছি, একটা হচ্ছে ওনার একটা প্রেজেন্সের ব্যাপার ছিল, এটা অরা। অরা ছিল, সেটা একটা ব্যাপার। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি যেরকম ওই জায়গার থেকে সহজে আমাদেরকে আপ্যায়ন করলেন, এবং এই যে খুব পরিষ্কার কিন্তু খুব আন্তরিক কথাবার্তা, না না ও কোথায় যাবে। দুপুরে সাউন্ড চেকের সময় গল্পটা শুনিলাম। সাউন্ড চেক করার পরে কি হলো? সাউন্ড চেক করার যখন শেষ করলাম তখন আমরা তো খেয়াল করেছি যে উনি বাসায়, উনি আসেন, দেখা করছেন। আমরা সাউন্ড চেক করে এখন আমরা সাউন্ড চেক করে চলে যাব, এসে সন্ধ্যাবেলায় বাজবো। করে শেষ করে ওনাদের বাগান থেকে ভিতরে ঢুকলাম, তখন খাবার টাইম। তো তখন সবাই যারা আমাদের সাথে ছিল তারা হচ্ছে যে আচ্ছা ওনাদের এখন লাঞ্চ করাতে হবে, লাঞ্চ করে ঠিক আছে। তো কে জানি বললো চাচি আমি আমার বাসায় নিয়ে যাই, এরকম একটা কথা। না না, ওরা অন্য জায়গায় খাবে কেন, আমার এখানে খাবে। এই প্রথম নাকচ করে কোনো কথা নাই ওখানে, এবং সেই টেবিলটাতে বসানো হলো এবং খাবার দেওয়া হলো। এবং আরও আশ্চর্য হলাম যে উনি লিটারেলি খাবার বেড়ে দিয়েছেন। মাই গড। খাচ্ছ ঠিক মতো, খাও, থিংস লাইক দ্যাট। পরে এইটা মনের মধ্যে রয়ে গেল। অ্যান্ড আপনাদের তখন কেমন লাগছিল একটি দেশের প্রধানমন্ত্রী, আপনার দেশের প্রধানমন্ত্রী আপনাকে খাবার বেড়ে দিচ্ছে? এটা একটা অন্য অনুভূতি। এবং উনি ছিলেন, আমার মনে আছে যেরকম বসছি যে উনি ইজ অ্যারাউন্ড। তো পরে সন্ধ্যাবেলা যখন বাজালাম, উনি ভিতরে এই বাগানটার দিকে একটা চেয়ার ছিল, ওখানে শুনলেন, অ্যাপ্রিসিয়েট করলেন। জাদু গানটা ওনাদের খুব ফেভারিট ছিল, আমার মনে আছে। তো ওটা মানে মানুষ হিসাবে তিনি যে পর্যায়ের ছিলেন এবং তার যে আন্তরিকতা, এবং একটা বললাম না প্রধানমন্ত্রীর থেকে আমাদের জন্য খুব অভিভূত হয়ে গেছিলাম। এবং ওটার দাগ মানে অনেক, মানে এখনও মানে ওয়েন আই টক উইথ ফুল রেসপেক্ট, মানে অনেক অবশ্যই। সম্মানের ব্যাপার।
এবং আপনার বাবা মা আমাদের দেশের জন্য একটা বিশাল দুটি নাম, ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্ত, এবং নজরুল সঙ্গীতের বিকাশে প্রসারে তারা এত এত কিছু করেছেন। তারপরও ফিরোজা বেগম শ্রদ্ধেয়া যখন মারা গেলেন 2014 সালের 9 সেপ্টেম্বর, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি। তখনও নাকি বেগম খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করেছিলেন। উনি আমাদের বাসায় বসেই কথাটা বলছেন যে কেন ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে না। এই 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 উনি কি বলছিলেন জানি, কেন দেওয়া হবে না? এই এই ধরনের ডিসিশনগুলো মানে এত মানে নিম্ন মানসিকতা, এরকম একটা কথা বলছিলেন যে এইভাবে চিন্তা ভাবনা কিভাবে করে, ওনাকে যদি না দেয় তাহলে কাকে দিবে, মানে এরকম। উনি অনেক রাগান্বিত ছিলেন, মানে ক্ষোভ প্রকাশ করছেন বাসাতেই, আমার মনে আছে ওয়ান অফ দ্য কনভারসেশন। এবং বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ দিনগুলো যে বাড়িতে কাটিয়েছেন, নামটা কি? ফিরোজা। ফিরোজা, আপনার মায়ের নামে বাসা। বাহ বাহ। মানে প্রকৃতি কিন্তু সংযোগগুলো আগে থেকেই তৈরি করে দেয়। আমি শুনেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ফিরোজা বেগমের গান খুব পছন্দ করতেন এবং তার বাবা খুব পছন্দ করতেন। যে আমরা যখন সম্ভবত তখন আমাদের টিনেজ ইয়ার্স ছিল, সামথিং লাইক দ্যাট, খুব অবভিয়াসলি টিনেজে যেরকম থাকে বা জাস্ট পাস্ট টিনেজ অত ব্যস্ত, কিন্তু মানুষটাকে ভুলি নাই, ওনার কার্যকলাপ কিন্তু আমরা ভুলি নাই। মানে অত ওই সময় খেয়াল আছে যে কি করছিলেন। এবং আমি ওই যে বললাম আমার আগ্রহের থেকে পড়তাম। একটা একটা গল্প বলবো, একটা জি গল্প। অবশ্যই। আমি বিচিত্রা খুলছিলাম, আচ্ছা। বিচিত্রা পড়তাম, তখন বিচিত্রা ছিল একমাত্র। শাহাদাত চৌধুরী। হ্যাঁ, শাহাদাত চৌধুরী। তো জিয়াউর রহমান সাহেব তো হেঁটে খালি হাঁটতেন, ওনার সাথে পেরে উঠতো না কেউ। হ্যাঁ, তো বিচিত্রা যখন ওনার ওই ব্যাপারটা পড়ছি, তখন গল্পটা হচ্ছে এই যে উনি এরকম খাল খনন করতে হাঁটতে হাঁটতে গিয়ে সন্ধে হয়ে গেছে, উনি ডিসাইড করছেন ওই গ্রামেই থাকবেন। তো ওখানে মানে ন্যারেটিভটা হচ্ছে যে ওনাকে বলা হলো যে স্যার আপনার জন্য তো এই রেস্ট হাউস সব রেডি করা আছে এটসেট্রা, উনি রেস্ট হাউসে যাবেন না। তখন সবার মাথায় আপনারা কোথায়, বলে আমি স্কুলে শুভ থাকবো। আমি একটু বাড়িয়ে বলছি না, এটা যদি বিচিত্রা কেউ বার করে। আমি অ্যাস্টনিশড হয়েছিলাম পড়ে, তখন আমার বয়স কম ছিল, যে রাষ্ট্রের প্রধান এরকম, যে আমি এইখানেই। এবং হি ওয়াজ দ্যার, হি ওয়াজ ইন দ্যাট স্কুল। ওনার এন্টায়ার প্রেস সেন্টারের সেক্রেটারি থেকে যারা ছিলেন তারা সবাই ওখানে ছিলেন। এবং ওইখানে এই শাহাদাত সাহেব একটা কথা, উনি বোধহয় লিখছিলেন, একটা কথা বলছেন, একজন সাংবাদিক উঠে বলছেন যে স্যার আজকে সবাই গ্রামের সবাই খুব উল্লসিত, সবাই বলছে যে গ্রামে আজকে রাজা এসেছেন। যে এই কথা বলেছে, যেমন সাথে সাথে তাকে বলছে কি বললেন, ধরে না সবাই বলছিল যে মনে হচ্ছে যেন রাজা এসছে। তখন উনি বলছিলেন এই কথাটা, যে এই রাজা প্রজার ব্যাপার টেনেই আপনারা সব সময় এই মানুষগুলোকে পিছিয়ে রেখেছেন। এখানে কোনো রাজা আসে নাই, এখানে আমিও যা তারাও তাই, আমি মানুষেরই একজন। হ্যাঁ, এই যে আমি যখন পুরোটা পড়লাম, পড়ার পরে যেটুকু উপলব্ধি করছি বা যাই করেছি, সেখান থেকে একটা ট্রিমেন্ডাস রেসপেক্ট তার জন্য হলো। এবং পরে তাকে যখন ফলো করা শুরু করলাম, তখন বিভিন্ন কারণে রেসপেক্টটা বাড়লো। একটা হচ্ছে অবভিয়াসলি তার অনেস্টি, হেড অফ স্টেট বিং অনেস্ট, এইরকম একটা ব্যক্তিত্ব, ট্রিমেন্ডাস ব্যক্তিত্ব ছিল, ফরওয়ার্ড থিঙ্কিং ছিল। মডার্ন মিউজিকের উনি অ্যাকচুয়ালি পৃষ্ঠপোষক ছিলেন প্রথম। এবং তোমরা জানো কি না জানি না, তখন আমরা তো সবে চাম্বেলিতে সবে মাইলস নিয়ে শুরু করেছি, তখনও বাংলা গান করার তো কোনো প্রশ্নই আসে না, তখন আমরা শুধু কাভার করি। কিন্তু তখন যেমন ফর এক্সাম্পল ফেরদৌস ওয়াহিদ কিন্তু অনেক পপুলার একজন শিল্পী ছিলেন, এবং হি সাচ আ গুড সিঙ্গার। ওনার টোন, হ্যাঁ, এমন একটা মা দেনা স্মৃতিরও সেই পটে, মানে মামুনিয়া। হ্যাঁ, মামুনিয়া মারাত্মক হিট সং। ফেরদৌস ভাই যে পরিমাণ হিট সংস তখন করছেন, ওয়াজ ইনক্রেডিবল। সব ঢাকা শহর মোটের পর ধরে রাখো সবাই এইসব গানগুলোই গাইতো মুখে মুখে। আচ্ছা।
ফেরদৌস ওয়াহিদকে কিন্তু উনি একটা অনুদান দিয়েছিলেন মডার্ন মিউজিক একাডেমি করে ডেভেলপ করার জন্য, এবং এটা ফেরদৌস ভাই ওনার বাসার একতলাটা করেছিলেন, এবং সেই একতলায় উনি একটা স্টুডিও দাঁড় করালেন, কিছু রিহার্সালের ব্যবস্থা করছিলেন। ওই রিহার্সালের একটা জায়গায় মাইলস পরবর্তীতে রিহার্স করতো। বাহ, ওটা কী ছিল জানি, নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট উনি মডার্ন মিউজিকটার পৃষ্ঠপোষক ছিলেন। যেমন বাচ্চাদের এই যে নতুন কুড়ি, নতুন করে এটা বাচ্চাদের এনকারেজ করার এবং তাদেরকে ফুটিয়ে তোলার যে ব্যাপারটা, সেটা ওনার পদক্ষেপ ছিল। আপনার মাকেও তো রাজনীতিতে আসবার না, উনি মাকে রাজনীতিতে না, উনি খুব চাচ্ছিলেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আম্মা যুক্ত থাকুক, আচ্ছা। কাজী নজরুল ইসলামের কাজগুলো। দেখেন, কাজী নজরুল ইসলামের কাজ কিন্তু এই 54 বছরে বাংলাদেশ এখন পর্যন্ত এগোতে পারলো না। সেই একটা নজরুল ইনস্টিটিউট, এটাও বোধহয় ওনারই করা, ইফ আই এম রাইট। এই নজরুল ইনস্টিটিউট তার কার্যক্রমে আছে। এছাড়া কাজী নজরুল ইসলামের কোনো কার্যক্রম তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে না। জাতীয় কবি হিসেবে যে জায়গাটাতে ক্রমাগতভাবে হওয়ার কথা ছিল সেখানে কিন্তু নেই। তো মাকে নিয়ে ওনার কিন্তু এই চিন্তাটা ছিল, এটাকে কিভাবে সব জায়গায় পৌঁছানো যায়, সবাই জানবে কি গান। ধরো আজকে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো যে অনেক গান মার মুখে শুনতাম যেই নজরুল সঙ্গীত আর কেউ গায় না। ঠিক তাই। এত জল ও কাজল চোখে একটা গান, কথার কথা বললাম। এই গানটা, এই যে এত প্রোগ্রাম, আমি জানি না টেলিভিশনে কয়টা নজরুল সঙ্গীতের প্রোগ্রাম হচ্ছে, আমি শুনি না। প্রচলিত গানগুলোই বেশি শোনা হয় আর কি। প্রচলিতগুলোই বেশি শোনা যায়, কিন্তু তার তো ভান্ডারটা তো বিশাল। মুসাফের মুচড়ে আঁখি জল ফর এক্সাম্পল, এটা তো কেউ, আমি তো এখন রিসেন্টলি কারো মুখে শুনি নাই। যে সো উনি চাচ্ছিলেন যে, জিয়াউর রহমান চাচ্ছিলেন যে নজরুলের ওয়ার্কসগুলোকে কিভাবে সর্বস্তরে পৌঁছানো যায়, এবং সেইখানে আম্মাকে নিয়ে উনি কাজটা করতে চেয়েছিলেন। তো আম্মা করেছিলেন, তবে কোনো পদ নিয়ে না। বাহ বাহ, উনি ওনার, আমার মনে আছে মাকে যখন বলছে, না বাবা আমি কোনো পদ নেব না, কারণ কি জানিস, তাই না, আমরাই মাকে বলতাম, মা তুমি এত কিছু করছো, তুমি এই, উনি বলছেন এটা না তুমি করলে কি হবে, বলে না আমি যে জায়গাটাতে আছি সবাই যেভাবে দেখে এভাবে আর দেখবে না। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাবা এবং আমাদের প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, এরকম আরো অনেকে আমি শুনেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার মায়ের গান শুনতেন, ফিরোজা বেগমের গান শুনতেন। আমার মার মুখে শোনা যে জিয়াউর রহমান মাকে বলেছিলেন যে আমার একটা আগ্রহ ছিল যে আমার বাবা কাজে যাওয়ার সময় যার গান শুনতেন সে ব্যক্তিটা কে। তো এটা উনি ওনার সাথে টিটিংয়ের পাশে কোনো এক সময় বলছিলেন। আর আমি তো একদিন দরজায় ওই মার বাসায় ভিজিটে ছিলাম, মা নিচে থাকতো, আমি উপরে থাকতাম, কাজ শেষ করে মার সাথে দেখা করে যাবো, এই সময় বেল, দরজা খুলে দেখি হুমায়ুন আহমেদ সাহেব দাঁড়ানো, চলে আসছে। কী হয়েছে, ওনারও সেম বাবাকে আগ্রহ। এবং তুমি জানো, তারপরে উনি মাকে নিয়ে নুয়াশপল্লী দেখিয়ে সেখানে একটা ভিডিও ডকুমেন্টারি করেছেন মার পুরো একটা। বাহ বাহ বাহ। আমি তোমার এই পডকাস্টের সূত্রে আমি আবেদন করতে চাই যে কেউ যদি জানেন যে ভিডিওটা কোথায় আছে একটু অবশ্যই অবশ্যই আমরাও দেখতে চাই। বিকজ ওইটা একটা, উনি পুরোটা দিন নিয়ে করেছিলেন, মার মুখ থেকে সব নিয়েছেন, কি কি ব্যাপার। জি, একটু মায়ের পরে বাবার কথাও শুনি, এবং খুব আশ্চর্য লাগে যে মা এবং বাবা দুজনের জন্মদিন একই দিনে 28 জুলাই। একজন 1912 সালে বাবা, আরেকজন তো আমাদের মাঝ থেকে চলেই গেছেন। তো কমল দাশগুপ্ত ভারতীয় উপমহাদেশের এমন একজন মানুষ ছিলেন, এমন একজন পুরোধা ব্যক্তি ছিলেন যিনি নিজে গায়ক হিসেবে হোক, সঙ্গীত পরিচালক হিসেবে হোক, সুরকার হিসেবে হোক, সব ক্ষেত্রে আলো ফেলেছেন। একটু শুনি তার সাথে আপনার 16 বছর বয়সেই তো আপনি তাকে হারিয়েছেন, তার আগের আপনার সাথে তার রসায়নটি। এখন বাংলাদেশের ব্যাপারটা আমি আপনাকে বলি। হ্যাঁ, এই কমল দাশগুপ্ত আমার বাবা, উনি
কী ধরনের জায়েন্ট ছিলেন আমাদের সঙ্গীতের বলয়ে, এটা আমি জানতে পেরেছি অনেক পরে, এবং এখন অনেক বেশি জানি। এবং এখন আমি চিন্তা করি যে সে কত উচ্চতায় ছিল। তোমাকে আমি বলে দিতে পারি, এবং আমার বাবা না বলে তুমি যে কারোর সাথে কথা বলো, জি। যে কারো যারা জানে তাকে, সে এক এবং একমাত্র। 8,000 গান, আধুনিক গান, বাংলা ফিল্মের গান, হিন্দি ফিল্মের গান, তামিল গানও করেছে। তামিল ফিল্মের গান, ভজন, কতগুলো স্টোরি আছে। বাংলাদেশ অ্যাকচুয়ালি কমল দাশগুপ্ত কে তাকে চেনে না, জানে নাই, জানতে চায় নাই। কিন্তু সে এমন মহান উচ্চতা, যেটা আমি এখন তোমাকে বলবো জি। ছোট ছোট করে। কিন্তু এখন কিছু উগ্র শ্রেণী আছে যারা আবার ওটা নিয়ে আমাকে গালিও দেয়, কথার কথা। তো বাংলাদেশের অবস্থাটা হয়ে গেছে এই পর্যায়ের, হ্যাঁ, যে আমার বাবাকে, মাকে এসব নিয়েও কথা শুনতে হয়। কথা শুনতে হয়। সো স্যাড। তো আমাদের সামাজিক অবক্ষয়টা ওই পর্যায়ে গেছে। কারণ যারা করছে এটা, তারা হচ্ছে ধরো 24 থেকে 30 বছর বয়স, এরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ। সো এই ব্যাপারে নিশ্চয়ই অ্যালার্ম হওয়ার বিষয় আছে। অবশ্যই। এখন আমি আসি আসল জায়গাটায়, সেটা হচ্ছে যে 16 বছরে যখন হারাই, তার আগ পর্যন্ত বাবাকে যেটা দেখেছি সেটা ওনার শেষ সময়টাতে। কিন্তু উনি কার্যক্রমের সময়টা যেটা, সেটাতে দেখি নাই। ওনার 2টো স্টুডিবেকার গাড়ি, HMVর চিফ মিউজিক ডিরেক্টর, ওনার ইয়েস ছাড়া কেউ গান রেকর্ড করতে পারে না। ওনার দরজার সামনে বারান্দায় হেমন্ত মুখার্জি থেকে শুরু করে সব বসে থাকেন একবার দর্শন পাওয়ার জন্য বা তার ইয়েসটা শোনার জন্য। সুভাষচন্দ্র বোসের ফ্রেন্ড, নেতাজি সুভাষচন্দ্র বোসের কংগ্রেসের থিম সং ওনার করা, ইন্ডিয়ান আর্মির মার্চিং সং তার সৃষ্টি করা, বাহ। কদম কদম বাড়ায় চল। তাকে পাটিয়ালার মহারাজা, যিনি খুব কালচার ছিলেন, এবং ওনার প্রাসাদে কালচারের প্রচুর অ্যাক্টিভিটি হতো, সেখানে বাবা যুথিকা রায়কে দিয়ে যে ভজন গাইয়েছিলেন, সেই ভজন এতই পপুলারিটি লাভ করে যে পাটিয়ালার মহারাজ তখন যুথিকা রায়কে মীরাবাই উপাধি দিয়েছিলেন, এবং আমার বাবাকে ডক্টরেট, হিন্দু ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি দেয়। জি। 400 গান নজরুলের। এখন এটা শুধু আমার মুখের কথা না, আপনি ওই ইন্টারনেটে তুমি দেখবে ভারত থেকেও অনেক ভিডিও ক্লিপস আসছে। জি, জি। আমি জানি না তুমি দেখেছো আমি কিনা। দেখেছি। হ্যাঁ। তো উনি দুর্ভিক্ষের সময় প্রায় 2-3 হাজার মানুষকে ডেইলি খাওয়াতেন। ইডেন গার্ডেন্সের পার্মানেন্ট মেম্বার ছিলেন। ক্রিকেটে বিশাল প্রচণ্ড আগ্রহ ছিল। তো এই মানুষটার উচ্চতাটা কোথায় ছিল আমি একটু ছোট করে বলি, ছোট ছোট উদাহরণে বলি। জি। শাফিন যখন লন্ডনে ছিল, তখন আশা ভোসলে গিয়েছিলেন লন্ডনে প্রোগ্রাম করতে। তো শাফিনের একটা ফ্রেন্ড ছিল যে ইন্ডিয়ান, খুব ভালো পারকাশন বাজাতো। সে তখন শাফিনকে বলছিল যে আশাজি আসছেন, আমার সাথে শোটা নিয়ে একটু কথা বলবে, তুমি কি যাবে নাকি আমার সাথে? তো শাফিন বলছে হ্যাঁ, ওরও আগ্রহ ছিল। তো নিয়ে গেছে তো আশাজি সব আসো আসো আসো, বসো, দীনেশ কীরকম, কেমন আছো তুমি, আর কথাবার্তা সাধারণ। তো তখন ওই শাফিনের ফ্রেন্ড তাকে বলছে যে আশাজি, আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছি, আশা করি ইউ উইল নট ফিল ও হচ্ছে শাফিন আহমেদ। তা সে বলছে হ্যাঁ ভালো ভালো, থ্যাংক ইউ ভেরি নাইস, তুমি বসো। তাকেও ওর ফ্রেন্ড দীনেশ নাম ছিল, বলছে বসো।
তখন দীনেশ আবার কিছু একটু পরে বলছে যে ওর আর একটা পরিচয় আছে আশাজির, এটা আপনাকে বলি নাই। তো বলছে কি পরিচয়? সো কমল দাশগুপ্তের ছেলে। এই কথাটা যখন বলছে, শাফিন আমারে বলতেছে, এই কথাটা বলার শেষ করতে পারি নাই, বলে যে আশা ভোসলেকে দেখলাম উনি সোফাতে উঠে দাঁড়ালেন, স্ট্রেট আমার কাছে আসলেন, ততক্ষণে উনিও উঠছেন, আমিও উঠছি, তারপর তাকে জড়ায় ধরে খালি মানে উপলব্ধি করছে যেটা কার ছেলে, সম্মানের জায়গা থেকে অফকোর্স। ফাস্ট ফরওয়ার্ড বেশ কিছু আগে, আমি তখন 9 to 8 ফুল ফ্লেজেড কাজ করি, সিরিয়াস ডিরেক্টরস মিটিং ফিটিং হ্যান ত্যান। এরকম একটা মিটিংয়ে ছিলাম, হঠাৎ ফোন কল সমানে বাজতে। তুমি তো জানো আমার ফার্স্ট ম্যারেজ ছিল জি। রেজওয়ানা চৌধুরী বন্যার ছোট বোন। তো সারাক্ষণ বন্যা আপা ফোন করছেন, বন্যা আপা আমাকে এত ফোন করতেছেন কেন? তারপরে আমি একটু এক্সকিউজ মি বলে মিটিং থেকে বার হয়ে গিয়ে, কী ব্যাপার কি? আরে তুমি জানো না কণিকা দিয়ে আসছেন, উনি আমার বাসায়, উনি তোমাকে এক্ষুনি দেখতে চান। আমি তো মিটিংয়ের মধ্যে, আমি তো এখন যেতে পারবো না। না না, কি বলো তুমি? কারণ বন্যাপা আবার ওনাকে তো গুরু জি জি মানেন। অবশ্যই। কি বলো, আসতেই হবে। কাটিং স্টোরি শর্ট, ইনসিস্ট করা দেয়, আমি ঠিক আছে। তারপর আমি এক্সকিউজ নিয়ে আমি গেলাম, তুমি বিশ্বাস করবে না, এবং আমিও হতবাক। এই জায়গাগুলো হচ্ছে যেখানে আমার বাবার মানে আমি বুঝতে পারি। আমি ঢুকলাম, ঢুকার সাথে সাথে ওনার সাথে সামনাসামনি যখন হলাম, উনি দাঁড়িয়ে এসে আমার হাতটা ধরলেন, তারপর নিয়ে ওনার পাশে বসালেন, এবং সারাটা সময় ওখানে এত যে গান টান এটা সেটা হচ্ছে, শুধু আমার সাথে কথা বললেন। এবং আমার বাবা কি, কে, কি, গান জানি কি না, একটা গান শোনাও থেকে শুরু করে, মানে তোমার হাতটা তোমার বাবার মতো, চেয়ারের মধ্যে মিলে, এরকম অনেক কথা উনি বলে গেলেন, এবং সারাটা সময়। আমার মনে হয় বাবা যখন ছিলেন, এখন আপনার কাছে তার থেকে বেশি আছেন। আমারও মানে ভিতর থেকে সেই উপলব্ধিটা অনেক আসছে যে এবং এটা একটা বিশাল উচ্চতা, যেরকম ওটা পরে আসতেছি, আমি কথাটা পরে বলবো। কিন্তু কামিং ব্যাক টু দ্য রিয়েল ইস্যু, কমল দাশগুপ্ত কে ছিলেন, এইরকম কিছু কিছু জিনিস থেকে আস্তে আস্তে বোঝা শুরু করছি, এবং তারপর যত খুঁজতে গেছি তত আই রিয়ালাইজড যে, কারণ উনি তখন দিকপাল বলা হয়, যেমন উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব যেমন যন্ত্রের ক্ষেত্রে, জি তেমনি জমিরুদ্দিন খাঁ সাহেব ছিলেন ভোকাল ওয়ার্কসে, এবং জমিরুদ্দিন খাঁ সাহেবের ফেভারিট স্টুডেন্ট ছিলেন কমল দাশগুপ্ত। বাহ বাহ। থিওরিটিক্যালি উনি এত স্ট্রং ছিলেন, এবং শর্ট হ্যান্ড নোটেশনে, তুমি ভারতের ওই ক্লিপটা দেখলে দেখবে, সবাই যেখানে হারমোনিয়াম নিয়ে সুর করতো বা কিছু, আমি নিজে দেখছি ছোটোবেলায়, কোনো কিচ্ছু যন্ত্র নাই, সে লিখে সুর করতো। তার মানে কি, তার পারফেক্ট পিচ ছিল। হ্যাঁ, সাটা সা হুন, হ্যাঁ, মিডল সা নাকি, এই পুরো এই জিনিসটা না জানলে উনি লিখবেন কি করে সুরের চলনটা? তো কাটিং শর্ট দ্য স্টোরি, উনি বোধহয় এখনও ভারতে অবশ্যই স্বীকার করে ওয়ান অফ এ কাইন্ড ছিলেন, এবং ওয়ান অফ এ কাইন্ড যে ছিলেন এখন আমি জানি কেন। ওনার সুরের চলন থিওরিটিক্যালি এত ভালো ছিল যে, যেমন মনে পড়ে আজ সে কোন জনমে, এইটা একটা গান, এটা নজরুল সঙ্গীতের ক্ষেত্রে এই সুর। আবার কণ্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে, সে শুধু প্রিয়া, এই সেপারেশনটা ইউ ক্যান ফিল যে দুইটা, তার লিমিটেশন ছিল না,
সে পার্থক্যটা আনতে পারতো। হিন্দির জন্য ফিল্মের জন্য একরকম করতো, বাংলা ফিল্মের জন্য একরকম করতো, আধুনিক গানে একরকম করতো, নজরুল সঙ্গীতে আর একরকম করতো। কি চমৎকার! হামিন ভাই, আমরা শাফিন ভাইয়ের কাছ থেকে তো নজরুল সঙ্গীত শুনেছি। আপনি প্লিজ একটু নজরুল সঙ্গীত করেন। আপনার কণ্ঠ খুব শুনতে ইচ্ছে করে। আমি করি নাই, শাফিন করতো বলে। আহ, আর শাফিন আমি এত পিটাপিটি ছিলাম যে ও যদি করতো তাই মনে করতাম যে ঠিক আছে আমাদের দুজনের হয়েই ওই করছে। তো ও যেহেতু বাবার গান গাচ্ছে, নজরুল সঙ্গীত করছে, তো মা একবার খুব ধরে টরে আমাকে বাবার একটা উপরে একটা টেলিভিশন প্রোগ্রামে বিটিভিতে একবার গিয়েছিলাম, দুটি পাখি দুটি তীরে এটসেট্রা। কিন্তু আর সাহস করতাম না, আমার ওর মতো অতটা সাহস ছিল না। আমি মনে করতাম যে এইটা করলে ঠিক মতো করতে হবে, হ্যাঁ। বাট আমি আহ, আহ, আমি চাই করতে, যদি সময় সুযোগ আসে করে ফেলেন। করব। আমরা একটু শাফিন ভাইকে নিয়ে শুনি, কারণ তাকে হারিয়েছি এখনো বিশ্বাস হয় না। বিশেষ করে আপনাকে দেখলে তার কথা আরও বেশি করে মনে পড়ে। 24শে জুলাই 2024 তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আসলে জাননি। এখনও যখন জন্মদিনের পার্টি হয় তাকে আমরা স্মরণ করি, কারণ তিনি জন্মদিনে গান করে গেছেন এবং অসংখ্য গান করে গেছেন। ভাইকে কোন কোন মুহূর্তে সবচেয়ে বেশি মিস করেন? আপনারা তো 36 বছর একসাথে গান করেছেন, পাশাপাশি আপনাদের সব কিছুই পাশাপাশি। আপনি মাইলসে জয়েন করার 1 মাস পরে তিনি জয়েন করেছিলেন। কলেজ একই, নটরডেমিয়ান। আপনি আমরা সবাই নটরডেমিয়ান। ভেরি গুড। শুনি একটু তার সম্পর্কে। ওর সাথে আমার অ্যাটাচমেন্টটা ছিল অনেক দিক দিয়ে ডিফারেন্ট। একটা ছিল খুবই সামান্য বয়সের পার্থক্য, কিন্তু ভাইদের মধ্যে একটা সময় পর্যন্ত হয়তো একসাথে থাকে, তারপরে আস্তে আস্তে হয়তো তারা তাদের নিজেদের ডিফারেন্ট লাইফে যায়, ডিফারেন্ট ফ্রেন্ড সার্কেল হয়, জি। ডিফারেন্ট প্লে এরিয়া হয়, ডিফারেন্ট ওয়ার্ক এরিয়া হয়। কিন্তু ওর ব্যাপারটা ছিল ছোটোবেলাও একসাথে ছিলাম। ছোটোবেলায় কলকাতায় অ্যালসেশিয়ান ধাওয়া দিল ওকে, আমি দেখলাম ওকে ধাওয়া দিয়েছে, ও একটু নরম প্রকৃতির ছিল, ধাওয়া দিয়েছে। তো আমি দেখলাম এটা তো মারাত্মক বিপদ। তো আমি ছিলাম নটোরিয়াসটা, মানে আমি আউট অফ কন্ট্রোল ছিলাম। রেবেল। হ্যাঁ, রেবেল টাইপ, এবং দুর্ঘটনা যে কোনো সময় ঘটানোর জন্য রেডি ছিলাম। তো আমি করলাম কি, ও কুকুরটার সামনে দিয়ে আওয়াজ করতে করতে দৌড় দিলাম যাতে ও আমার পিছনে যায়, এবং ওকে আমি ডাইভার্ট করে আমার পিছনে চেস করালাম। ও বেচারা এরম টাইপ। তো দেখে রাখার থেকে শুরু করে যখন স্কুল হলো, একই স্কুল, একটা ক্লাসের তারতম্য, ওর ফ্রেন্ড আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ড, কলেজে ওর আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ড এক, মিউজিক সার্কেলে একসাথে মিউজিক করছি, সেখানে ফ্রেন্ড এক, সব এক। সো আমাদের টিল হি লেফট ফর লন্ডন আমাদের সব কিছু একটা জায়গাতে ছিল। এবং এইখানটাতেই অ্যাকচুয়ালি মানে ভাইয়ের অ্যাটাচমেন্ট তো থাকেই, কিন্তু একেবারে একসাথে চলা, ওর সাথে মাইলসের যাত্রাটা 6 বছর লন্ডন বাদ দিলে সব মিলে হচ্ছে 36টা বছর। এই 36 বছর মিউজিকের কথা বলি, 36 বছরে যে কি করেছি আর কি করি নাই, এটা শুধু আমরাই সাক্ষী। মিস করার জায়গাটা তুমি বলতেছো, মানে এটা মাইলসে পারফর্ম করা এখন মানে খুবই কঠিন একটা ব্যাপার, কারণ 36 বছরও আমার ডান দিকে। এখন ডান দিকে ঘুরলে তুমি মনে মনে নিশ্চয়ই চিন্তা করতেছো অবশ্যই। বিবাদের কথা, আমাদের ডিফারেন্সেসের কথা। জি। ডিফারেন্সেস হলেও মানে আচ্ছা আছে তো, আমরা জি। মিটমাট করতে পারি নাই, এটা কিন্তু ওর রিগ্রেট আমার রিগ্রেট। আমাকে যারা আমেরিকায় তার সাথে শেষ টাইমটাতে ছিল তারা কিছু মেসেজ টেসেজ পাঠাইছে, দেখলাম, বলল, তো তারও একটা উপলব্ধি হয়েছিল। তো কথা হচ্ছে যে ওটা আর করার আগেই সে চলে গেল। কিন্তু আমরা যা কিছুই করেছি সব একসাথে শেয়ার করছি, এবং মানে কাকে কখন কিভাবে ব্যাক করতে হবে, ওকে এই যে স্টেজে আমরা যা করেছি সেটার ব্যাকগ্রাউন্ড স্টোরি বলে আমি শেষ করতে পারবো না, একেবারেই শেষ করতে পারবো না। ওর শরীরটা যখন একটু খারাপ দিকে ছিল তখন আমরা কি করতাম এটা কেউ জানে না, কেউ জানে না।
আমরা কিভাবে পুরো জিনিসটা সাপোর্ট দিয়ে চলতাম বা কিভাবে চোখে চোখে কিভাবে হতো এটা কখনো কি এমন হয়েছে যে এক ভাই অসুস্থ আরেক ভাই সেটাকে ব্যাকআপ দিচ্ছেন, তার গানটা করে দিচ্ছেন? কারণ আপনাদের দুজনকে তো দেখতে একই রকম বহুবার। লাগে। ও যদি ইঙ্গিত করতো, প্রথমত সব মাইলসের যে গানগুলোতে ও গেয়েছে তার সম্পূর্ণ কৃতিত্ব ওর। মানাম যে সুরগুলো দিয়েছে সেটা কৃতিত্ব মানামের। আমি আমার গানে আমার আনফর্চুনেটলি আর একটা ব্যাপার হয়েছে, আমার সুরে ও কখনো ওর নীলা পরে গেয়েছে, কিন্তু মানে রেকর্ড আমরা যে আমার সুরে এই গানটা কর বা ওর সুরে আমি করি এটা হয়নি। কেন? কি কারণে জানি এটা আচ্ছা। একটা ইকুয়েশন থেকে যে ওরটা তো ওই গাইবে আমারটা তো আমি, এরকম একটা আচ্ছা ব্যাপার ছিল। আচ্ছা। তো আমরা ও যে গানগুলোকে গেয়ে ওর ওর হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গার, সাচ আ ভেরি গুড বেস প্লেয়ার, প্রেজেন্স এরকম। ও তো একদম ব্যান্ডের ফ্রন্টে, জি। এবং তাতে আমাদের কারোরই কোনো সমস্যা ছিল না। 36 বছর তো ওই ফ্রন্টে। হারুন ভাই, এটা তো সবার প্রশ্ন যে বিবাদটা আসলে হলো কেন? মানে এটা কি কোনো থার্ড পারসন ইনভলভ ছিল কিংবা? Yes, yes, yes. শুনেন, খ্যাতির পপুলারিটি একটা জিনিসকে তৈরি করবেন, সেটাকে নষ্ট করার মানুষের অভাব হবে না। আমাদের মধ্যে যত না ডিফারেন্স ছিল, সেই ডিফারেন্সকে ওর শাফিনের একটা ব্যাপার ছিল যে ও ভিতরে রাখতো চাপা। তো ওর কোনো কিছু ভালো না লাগলে ও যে চট করে এক্সপ্রেস করবে সেটা করতো না। তাতে হতো কি, এটা থেকে যেত, এটা বিল্ড করতো। আর ওর আর একটা দিক ছিল হচ্ছে যে হি ওয়াজ ভেরি গালেবল, মানে হচ্ছে ওকে প্রভাবিত করতে পারতো মানুষ। সো আমরা যখন একসাথে থাকতাম তখন এই প্রভাবটা ওকে টাচ করতে পারে নাই, কিন্তু যখনই সমস্যাটা দেখছে, এটার আমি ভবিষ্যতেও যারা ব্যান্ড নিয়ে কাজ করছে তাদের উদ্দেশ্যেও বলবো, এবং এটা সত্যি কথা আমি বলে রাখি, যে ওই উচ্চতাটাতে যখন তুমি পৌঁছাবে তখন ওটাকে নষ্ট করা বা ওটার সাথে সংযুক্ত বিভিন্ন সুবিধা আদায়ের জন্য যাকে তুমি রিজেক্ট করতে দাওনি, তারা সুযোগ খুঁজবে কখন তোমাকে বা ওই এন্টিটিটাকে একটা বিবাদটাকে জড়িয়ে রেখেছে। এখানে লয়ার টাইপের মানুষ যুক্ত আছে, কিছু ফ্যান টাইপের মানুষ যুক্ত আছে। শাফিন ভাই, আপনার জন্যই তো মাইলস, এরা কি আর কিছু এরকম, এই মানসিকতার একটা ব্যাপার। বাট সব কথার ঊর্ধ্বে বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে যে যাই বলুক না কেন আমরা প্রভাবিত হয়েছি, এটাও তো ঠিক আপনার কি মনে হয় আপনার কোনো ভুল ছিল? ছিল। ভুলটা ছিল যে ওই যে বললাম চাপা, যে আমার আগেই বোঝা উচিত ছিল যে জমে থেকে হচ্ছেটা কি। আর একটা, এগুলো সব ভিতরের কথা, তোমার এখানে এত বিস্তারিত বলছি, কিন্তু না, যেহেতু আমরা বলছি দুজনকে আমি, যেহেতু ভালোবাসি, আমরা আসলে বুঝতে চাই বা আমরা জানি তো, মানে ভাই ভাইয়ের সম্পর্ক তো সবসময় থাকে, মাঝে হয়তো কাদা লাগে, কিন্তু ভাই ভাইকে নিশ্চয়ই দুপ্রান্ত থেকে অনুভব করেছে। তো এখন মাইলসের মতো একটা ব্যান্ডকে এত বছর ধরে যখন তুমি একটা 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 পিকচারে যখন চলতে থাকে, তার অনেক কিছু জিনিস দাঁড় হয়ে যায়। তো এখন আমি হচ্ছি, মাইলসের শুরু করেছিল ফরিদ রশিদ, আমরা সবসময় বলে আসছি। জি জি, তিনি 1979 ছিলেন, সালে। হ্যাঁ, 1979 সালে লাইটনিংয়ের বেস জি। প্লেয়ার ভোকালিস্ট। মাইলস ফর্ম করার পরে প্রথমে আমি জয়েন করি, তো তখন বিভিন্ন মেম্বার আসা যাওয়া করছিল। আমি জয়েন করার কিছুদিনের মধ্যে যখন দুজন মেম্বার প্রিভিয়াস চলে গেল, ইশতিয়াক আর ল্যারি, তখন আমি বললাম যে শাফিনকে নেওয়া যেতে পারে। তখন শাফিন আসলো পরে, এই যখন একটা ফর্ম হলো, সেখান থেকে স্টুডিওতে রেকর্ডিং করতে গিয়ে মানামকে দেখলাম, মানাম হতে পারে, এভাবে জিনিসটা হয়ে আসছে। তো আমি ছিলাম, ফরিদ যেহেতু আমেরিকাতে চলে গেল এবং মাইলস যেহেতু আমার হাতে দিয়ে গেল, যে টুকুন আই এম ভেরি সরি যে ফ্যামিলির কারণে আমাকে যেতেই হচ্ছে, আমি এত শর্ট নোটিসে যাচ্ছি, আই এম ভেরি সরি।
তোমাকে দ্য ব্যান্ড ইজ উইথ ইউ, তুমি যেটা ভালো মনে করো সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে যে ইট লেফট মি অ্যাজ দ্য মোস্ট সিনিয়র পার্সন, আর দ্য পার্সন যেহেতু আমি বিদেশ যাই নাই, মাইলসের পুরো যাত্রাটার পুরো সেই ইংরাজি কাভার করতাম, তখন যে শো এর পর শো করতাম, সেটার থেকে শুরু করে পরবর্তীতে যা কিছু হয়েছে সব অ্যাকচুয়ালি আমার মাথার চিন্তাভাবনা থেকে জিনিসটা হয়েছে। একটা অভিযোগও এসেছে যে শাফিন ভাই এবং মানাম ভাই চেয়েছিল বাংলা গান করতে, আপনি চান না। না, এটা ঠিক না, এটা ঠিক না। আমরা তিনজনই চেয়েছিলাম বাংলা গান হবে, তার মধ্যে হয়তো মানাম একটু বেশি স্ট্রংলি চেয়েছিল। সে খুব স্ট্রংলি বলছিল যে আমাদের বাংলা গান করা উচিত এবং এখনই করতে হবে আমাদের, এটা খুব জরুরি। আমরা ওটা নিয়ে কোনো বিষয় ছিল না, বিষয়টা ছিল অন্যদিকে। সেটা হচ্ছে যে আই বিইং দ্য পার্সন হু ওয়াজ হ্যান্ডলিং মাইলস এবং আই বিইং দ্য মোস্ট সিনিয়র, আমাকে না নিউট্রাল জায়গায় দাঁড়াইতে হইতো। নিউট্রাল জায়গায় 5টা মেম্বার, 2জন জুনিয়র, ও তো আমাদের মুখের দিক তাকিয়েই তো তারা তাদের লাইফটাকে কন্ট্রিবিউট করতেছে মাইলসে। ধরো 23-24 বছর হয়ে গেছে, এটা তো কম না। আবার আমাদের 3জনের মধ্যে আমি সিনিয়র। তো ব্যান্ডে যে কোনো কাজে যখন এরকম 3-4জন কাজ করে, ডিফারেন্স তো হতেই পারে। তো ডিফারেন্স যখন হচ্ছে, ধরো মানামের সাথে শাফিনের কোনো ডিফারেন্স হলো, সেখানে আমি তো পক্ষ নিতে পারতাম, আমি মিডলে থাকতে হচ্ছে। শাফিনের আমাকে ভুল বোঝার একটা বড় জায়গা ছিল যে সে মনে করতো যে আমি হয়তো তার প্রতি জাস্ট না। আর আমার বিষয় ছিল যে আমার ভাই বলে যদি তার পাশে গিয়ে সব সময় দাঁড়াই, তাহলে অন্যেরা কি মনে করবে? ও বায়াস বলবে, বায়াস বলবে যে ও আচ্ছা, তাহলে আপনারা 2জনই তাহলে চালান, মানে বোঝাই যাচ্ছে যে আপনাদের। তবে আমার মনে হয় মৃত্যু না হলে হয়তো আপনাদের আমরা এখন একসাথে দূরত্বটা আপনার কমে যেত, আপনারা একসাথেই থাকতেন। সো টু কাট ইট শর্ট হলো যে বাজে মানুষের অভাব নেই, সবসময় ভালো জিনিসকে নষ্ট করার জন্য যথেষ্ট মানুষ থাকে। সেটা ছিল, ওকে অনেক ইনফ্লুয়েন্স করেছে এবং ওর ক্ষতিটা তারাই করেছে এবং মাইলসের ক্ষতি করেছে। আর আমার কিছু জিনিসকে হয়তো আগে বেড়ে অ্যাটেন্ড করার দরকার ছিল, যেটা আমি করি নাই। আমিও হয়তো চেয়েছিলাম যে না, সে বুঝবে না কেন, কিন্তু সে বোঝার আগে হয়তো আমার তাকে অ্যাপ্রোচ করে বোঝানোর দরকার ছিল। তো যাই হোক, এটার মোদ্দা কথাটাই যে যাদের সাথে সম্পর্ক সবার আছে, আমি পার্টিকুলারলি আমার আশেপাশের ব্যান্ডগুলোকে বলি যে বাবা, তোমরা ঝগড়াঝাটি করা বা বিবাদ এমন পর্যায়ে নেওয়ার দরকার নাই যেখানে এই ধরনের সিচুয়েশন হয়, বিকজ আই ক্যান টেল ইউ যে ইউ উইল রিগ্রেট ওয়ান ডে। অবশ্যই। হাইপোথেটিক্যালি একটা প্রশ্ন করি, যদি কখনো শাফিন ভাইয়ের সাথে কোনো ওয়ার্ল্ডে আপনার দেখা হয়, কি বলবেন তাকে? First thing I would have to say is that sorry for the things I didn't do, but don't misunderstand me. Because আমি জানি that আমি এবং আরও অনেকে যারা আমার সাথে আছে দেখেছে, তারা জানে যে ওর জন্য আমি কি করছি। সুতরাং সেটা একটা ব্যাপার। ও আমাকে অনেক কথা বলতে চাইছিল, কিছু মেসেজে দেখলাম, তো ওটা ওই জায়গাতেই থাকবে, রিলিভ হচ্ছে না। অবশ্যই তিনি যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, আমরা সবাই তার জন্য দোয়া করি। এবং আপনাদের ভ্রাতৃত্বের বন্ধন কিন্তু সবসময় আমরা স্মরণ করে যাব, কারণ আপনাদের এত সুইট সুইট মেমোরিজগুলো আমরা দেখেছি অন স্টেজ কিংবা বিভিন্ন সময়, সেটি তো আছে। তবে আরেকটি প্রসঙ্গে যাই, ফরিদ রশিদ ভাইয়ের কথা বলছিলেন এবং 1980 সালে মাইলস ফর্মড হয়। তারপরে কিন্তু ওয়ারফেজ ফর্ম হয়। ওয়ারফেজকে আমরা রিসেন্টলি দেখেছি যে 21শে পদক সম্মানিত হতে, এবং যেটি আপনাদের সবার একটা দাবি ছিল যে ন্যাশনাল রিকগনিশন, সেটি নিয়ে আপনিও খুব খুশি এবং সাধুবাদ জানিয়েছেন, যে বিষয়টি আমার খুব ভালো লেগেছে। কারণ আপনারা তো ওয়ারফেজের থেকেও খুব সম্ভবত বয়সে বড়, আমাদের অনেক জুনিয়র। আচ্ছা, তো আপনারা কি এখন এক্সপেক্ট করছেন যে মাইলসকেও একটা সময় রিকগনিশন দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে? প্রথমত তুমি যেটা বললে সেটা হচ্ছে যে ওয়ারফেজ যোগ্যতা নিয়ে পেয়েছে। আমি তো প্রথমেই
বলেই দিছি, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাম জি অ্যান্ড ফুল ক্রেডিট টু দ্যাম। আয়ুব বাচ্চুকে দিয়েছে মরণোত্তর। জি বাচ্চুর দুটো পাওনা ছিল আসলে, আয়ুব বাচ্চু এবং আর একটা LRB দেওয়া উচিত ছিল এলআরবি, দুটো দেওয়া উচিত ছিল। ওয়ারফেজের এই স্বীকৃতির মাধ্যমে ব্যান্ড মিউজিকের যে স্বীকৃতির কথা আমরা বলে আসছি, এবং বাচ্চুকে মরণোত্তর, যদিও এলআরবি না এই জন্য বলছি, আয়ুব বাচ্চুকে দিয়েছে। জি সুতরাং আমি যেহেতু ব্যান্ডের কথা বলছি, সেটা স্বীকৃতি যে দিয়েছে সেটা একটা পজিটিভ স্টেপ, নাম্বার ওয়ান। ওয়ারফেস পেয়েছে তার নিজ যোগ্যতায়, প্রচুর ভালো গান এবং অসম্ভব পপুলার একটা ব্যান্ড। বহুদিন আমাদের ঠিক পরের 3-4 বছর পরের ব্যান্ড হচ্ছে ওয়ারফেস। যাত্রা শুরু হলো, আমি শিওর অনেকে পাবে। মাইলসের পাওয়া উচিত ছিল, এবার নিজের কথা নিজেই বলি যেহেতু অন্য কেউ বলবে না, মাইলসের পাওয়া উচিত ছিল অন্তত, এলআরবি মাইলসের পাওয়া উচিত ছিল অন্তত 10-12, সোলস এলআরবি মাইলসের পাওয়া উচিত ছিল 10-12-15 বছর আগে, হয়তো হয়তো না, পাওয়া উচিত ছিল। কারণ গানগুলো তো কয়েক জেনারেশনকে অলরেডি টাচ করে এখনও চলছে, মানে চলেই যাচ্ছে। সো গানের দিক থেকে যদি বলা হয় যে কন্ট্রিবিউশন টু কালচার, আই থিঙ্ক এলআরবি, মাইলস, সোলস, নগরবাউলেরা যে কন্ট্রিবিউশন টু আওয়ার কালচার এবং মিউজিক ওভারঅল করেছে, সেটা স্বীকৃতি 10-12 বছর আগে দেওয়া উচিত। যেহেতু দেওয়া হয় নাই, সুতরাং ভবিষ্যতে মাইলসকে দিলেও আমরা নিতে আগ্রহী না। কেন নিতে আগ্রহী, ইটস টু লেট। দেরিতে যে হলেও তো ঘুম সময় ভেঙেছে। দেওয়ার কথা ছিল সেই সময় যেহেতু হয় নাই, বিবেচনায় হয় নাই, এখন আর এই সমস্ত বিবেচনা, বিকজ ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার এখন। আমার মনে হয় সেটি ধরেন আয়ুব বাচ্চু ভাই যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এই সম্মাননাটা যখন নিজ হাতে নিতেন সেটি হয়তো যেই অনুভূতি তৈরি করত, এখন তো আসলে সেটা কোনো মায়নে রাখে না। তারপরে হয় না যে দেশে এত এত সরকারি বেসরকারি পুরস্কার হয়, কিন্তু কখনো আজীবন সম্মাননায় ব্যান্ড সঙ্গীত কোনো তারকাকে কখনো পুরস্কৃত হতে দেখি মাইলস না। এ পর্যন্ত তার দীর্ঘ আমরা তো আর নিজের কথা বলতে পারবো না, কিন্তু তোমার উপলব্ধিতে মাইলসকে যে জায়গাটা দেখো, বা সারা বাংলাদেশ যে জায়গাটা দেখে, সেদিক থেকে তুমি যদি চিন্তা করো, এ পর্যন্ত মাইলস কোনো দিন কোনো অ্যাওয়ার্ড পাই নাই। এখন কেন পাই নাই আর একটা কারণ আমি তো কাউকে বলবো না। মাইলস উইল নেভার প্রেজেন্ট ইটসেলফ যে আমাকে কনসিডার করেন। কিন্তু রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্র বা তার আশেপাশের প্রাইভেট এলিমেন্টস, এই যে চ্যানেল আই তার অনুষ্ঠান, বিভিন্ন চ্যানেল আই মিউজিক মিউজিক অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেয়, সেখান থেকে উপলব্ধির মাধ্যমে স্বীকৃতিটা যদি না আসে, তাহলে একটা সত্যিকার শিল্পী হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে চাওয়ার মতো লজ্জাস্কর কিছু হতে পারে না। আমার মনে হয় বিষয়টা আমি উত্থাপন করলাম, নিশ্চয়ই সবাই যারা মাইলসকে ভালোবাসে, ব্যান্ড সঙ্গীতকে ভালোবাসে, তারা বিষয়টা উপলব্ধি করবে এবং নিশ্চয়ই আপনি অভিমান ভুলে সেই পুরস্কারটা না, গ্রহণ অভিমানের একটা করবেন। জায়গা হচ্ছে কি, দেখো, এখন যদি কোনো একটা পুরস্কৃত করতেও চায়, হ্যাঁ, সাফিন নাই। হ্যাঁ, যে আমরা মানে যে ব্যান্ডটা যে কারণে, মানে আমাদের তো একটা বিশেষ অঙ্গ ছিল সে, তো সেখানে একজন নাই। হুনোজ কালকে কে থাকবে, না পরশু কে থাকবে, 1 year down the, you never know what happens. পয়েন্টটা হচ্ছে এখন আমার নিয়ে কি হবে। আমরা একটু আয়ুব বাচ্চু ভাইকে নিয়ে একটু শুনি, কারণ তার জীবনের প্রথম যে একটা বড় কনসার্টটা হয়েছিল খুব সম্ভবত 93-তে হয়েছিল গুলশানে, ওই যে সবাই যে একটা ব্লেজিং 93। রাইট লাইট জ্বালিয়ে যেটা সবাই একটা সেই তুমি গানটা হয়েছিল। হ্যাঁ, এবং তার সাথে তো আপনার অনেক অনেক স্মৃতি, এবং সেই সময় আপনার অনেক ইনস্ট্রুমেন্ট আপনার কাছে ছিল যেটা বাংলাদেশের কারো কাছেই ছিল না। সেটা মার্শাল থেকে শুরু করে হচ্ছে কি আপনার গিটার ছিল বোধহয় ফেন্ডার স্ট্রেট 62 এবং 59 বোধহয় আপনারই প্রথম ছিল, তারপর গিবসন ফ্লাইং ছিল আপনার,
এবং আপনার ড্রাম কিট ছিল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট আর কি। তো শুনি সেসব সম্পর্কে। এবং তিনি এগুলো বোধহয় আয়ুব বাচ্চু ভাইও ব্যবহার করতেন বোধহয়। ব্যান্ড মিউজিকের রিভলিউশনটা যখন হয় তখন অসংখ্য ভালো ব্যান্ড আসে, উইনিং, যার নাম বললো তারই গান আছে দেখবা। চাইম চাইম, উইনিং, এদিকে নগরবল। তখন ছিল ফিলিংস, যে ওদিকে এলআরবি, এদিকে মাইলস, Different ওয়ারফেস, touch. ডিফারেন্ট টাচ, রকস্টাটা, ইন ঢাকা। ইস্যুটা কি? ইস্যুটা হলো ওই সময় যাত্রা শুরু করে যারা যারা যে অবস্থানে নিজেদেরকে নিতে পেরেছে তার একটা কারণ ছিল। এই কারণগুলো সবার মধ্যে থাকে না। আয়ুব বাচ্চু আয়ুব বাচ্চুই থাকবে, আর একজন আয়ুব বাচ্চু হবে না। কেন হবে না? বাচ্চুর সাথে আমার যে সম্পর্কটা ছিল, মিউচুয়াল রেসপেক্টের যে জায়গাটা ছিল, তার আমার প্রতি, আমার ব্যাপারে উপলব্ধির জায়গা এক মানে যারা আমার সম্পর্কে বাজে কথা বলতে চায় আছে, মানে আমার ধরো পলিটিক্যাল ভিউজের সাথে মিলল না, সুতরাং আমাকে মিউজিক নিয়ে করে। বামবাতে যতবার ইলেকশন হতো সব রেডি করলাম যে আমি এখন দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছি, ইলেকশন হোক, নতুন করে সব কথা শেষ হলো না। ব্রাদার, আমার একটা কথা আছে বলে উঠে দাঁড়িয়ে। আমার কথাটা কি জানেন? আমার কথাটা হলো, আপনি যদি না থাকেন তাহলে এলআরবিও থাকবে না, আপনাকে থাকতেই হবে। এটা আমি আমাকে বড় করার জন্য বলছি না, আমি বলতে চাচ্ছি যে আমি যদি অল্প কিছু ভালো কাজ করে থাকতে পারি, যে সেটা সে জানতো যে এই লোকটাকে দিয়ে সম্ভব, যার জন্য তার কনফিডেন্সটা ওই লেভেলের ছিল। তুমি জানো, সে কোনো বড় কোনো কিছু আসলে সে আমার সাথে ডিসকাস না করে করতো না। যেইখানে বাম্বাকে ইনভলভ করে, বস চলে আসতে হবে, আমাদের আলাপ আছে, এটা এইভাবে। কামিং ব্যাক তোমার প্রশ্নে, সেটা হইতেছে যে এই মিউচুয়াল রেসপেক্টটা একে অপরের জন্য থাকাটা অবধারিত। আমাদের কন্টেস্ট ছিল, আমাদের ডিফারেন্স ছিল, ডিফারেন্স অন্যদের কারণে হঠাৎ করে সামনে চলে আসছে, বাড়াবাড়ি হয়েছে, কিন্তু রেসপেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি কখনোই যায় নাই। বাচ্চু যখন ঢাকায় প্রতিষ্ঠিত হতে চাচ্ছে তখন মাইলস ছাড়া কোনো কথা নাই, বাংলাদেশের কোনো কর্নারে মাইলস ছাড়া কোনো কথা নাই। তো ওর একটাই কথা, আপনি কিন্তু আমাকে সাথে রাখবেন। এই সূত্র ধরেই যখন এলআরবির প্রথম সোলো শো শিশু একাডেমিতে হলো, তখন ওর ইন্টারেস্ট, ওর উত্তেজনাটা, ও যখন আমার বাসায় আসলো, হঠাৎ দরজা খুলে দিচ্ছে, কিসে ব্রাদার চলে আসলাম, একটা কথা আছে, আপনি না বলতে পারবেন না। আমি বলছি কী কথা হয়েছে? না আগে বলেন, না বলতে পারবেন না। আচ্ছা আমি তো শুনতে হবে। আচ্ছা না বলতে পারবেন না আপনি, ঠিক আছে বলবো না, কিন্তু কি কি করতে হবে? আর আমার প্রথম শো, আপনাকে সাউন্ড করতে হবে। ও ঠিকই জানে যে আমি সাউন্ড করি, আমি অ্যাকচুয়ালি ফুল সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতাম ওই সময়, সব ইকুইপমেন্ট আমাদের ছিল। তো ওইটাও আমার একটা ইন্টারেস্টের জায়গা থেকে আমি পড়ে টোড়ে ম্যাগাজিনে এনএস করছিলাম। আমি উইনিংয়ের করেছি, রকস্টার্টার করেছি, ওয়ারফেজের করেছি, ওই সময়ের যত বড় শোগুলো, এলআরবি করেছি, ফিলিংস। ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে আমার খুবই আগ্রহ আছে, এবং আমার একটা আপনার এমন ইউনিক বিষয় ছিল, যেমন একটা ট্রেড অ্যাম্পলিফায়ার ছিল, ক্রেট অ্যাম্পলিফায়ার, যেটা আমি মাকসুদকে দিয়েছিলাম। তো বাচ্চু সে আমাকে এই যে সাউন্ড নিতে গেল, ওর যে প্রথম শোটা এত সাকসেসফুল হলো, পুরো সাউন্ডটা আমি করেছিলাম, এবং সেইটার জন্য ও ফরএভার আমাকে কিভাবে থ্যাংক ইউ দেবে, কিন্তু দেওয়ার কিছু ব্যাপার ছিল না। আমি দেখছি একজন এত আগ্রহ, এবং ওর বাজানোতে মানে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড যে একটা ছেলে এত চেষ্টা করতেছে, যার জন্য আমার মার্শাল ল্যাম্প ও শোতে বাজাতে পারতো, আমার ড্রাম কিট বাজাতে পারতো, বাম্বার সমস্ত ব্যান্ড আমার ড্রাম কিট দিয়ে, পুরো বাম্বার শো হয়েছে আমাদের মাইলসের ইনস্ট্রুমেন্টস দিয়ে। ড্যামেজ যা কিছু হয়েছে আমরা নিয়েছি, কোনো দিন বলি নেই যে এটা ড্যামেজ দিতে হবে। তো
ওর সাথে ব্যাপারটা ছিল ওই রকম। তো যখন গান ওর ওই অ্যালবামটা বার হলো যেটাতে সেই তুমি গানটা সেই ছিল, তুমি গানটা, রূপালী গিটার। ওই অ্যালবামটা যখন রিলিজ হলো তখন ব্লেজিং 93-তে, তখন ওই যে বললাম না মাইলস মানে ব্লেজিং 93 গুলশান ইউথ ক্লাব একটা শো করতে চায়। জি, ওমেন্স কমপ্লেক্সের ওই শোটা দেখে তারা খুব ইন্সপায়ার্ড, গুলশান ইউথ ক্লাবের একটা শো হইতে হবে। তো আমিন ভাই কী করতে হবে, সবই আমার ডিকটেশনে। তখন ও হচ্ছে যে ব্রাদার এই শোটাতে কিন্তু আমাকে রাখতেই হবে। এই যে শো মানে কলটা অলমোস্ট আমারই ছিল। প্রায় 10-12 বছর শোয়ের কলগুলো সব আমাদের ছিল। আচ্ছা, যেমন ইন্ডিয়াতে এলআরবিকে ফার্স্ট কিনেছে মাইলস। ওর বিস্তারিত আমি যাব না, ওটা ওয়ান অফ দ্য বিগেস্ট শোতে ফার্স্ট টাইম মাই এলআরবিকে ইন্টারভিউ। আমরা অনেক কিছু করছি, মানে 96 আমেরিকাতেও গিয়েছিলাম। 96 তো ছিল ব্যান্ড হিসেবে প্রথম ট্যুর। ইন্ডিয়াতে যখন আমরা হেডলাইনার মানে ভারতে আমাদের পেনিট্রেশন চিন্তা করতে পারবে না তুমি, কি এখনো তুমি যদি যাও। বাহ, কিন্তু ওই সময় তো আমরা মানে উই আর ইট। আমরা কলকাতায় ব্যান্ড মিউজিকের মাইলস প্রথম কলকাতায় টিকিট শো করে 3000 সোল্ড আউট অন আ রেইনি ডে। সেকেন্ড শো যখন করে 10,000 সোল্ড আউট নিকো পার্কে। থার্ড ওয়ান ওয়াজ দ্য বিগেস্ট ওয়ান। তখন আমরা মাইলস কিন্তু তখন আমার পাসপোর্ট আছে যেটাতে শুধু ইন্ডিয়ান ভিসা প্রতি পাতায়। তো আমরা তখন জিনিসটা বাড়াতে একটা অন্য লেভেলে চলে যাচ্ছিলাম। জি, আমরা কোন লেভেলে যাচ্ছি, আমরা যখন প্রথম ভারতে ঢুকি আমরা ব্যাঙ্গালোর থেকে ঢুকি, দিল্লি, গুজরাট, আর্থকুয়েক, জুনুন টুনুন সবার সাথে, মুম্বাই, তারপরে কলকাতায় ঢুকলাম। প্রথম যখন ঢুকলাম যখন ঢুকলাম ন্যাচারালি আমাদের গানগুলো খুব প্রচলিত, তখন আমরা গেস্ট হাউসে থাকতাম। আর যখন আমরা পেনিট্রেট করে গেলাম, এটাই হচ্ছে যে বলছিলাম না সিস্টেম সেটিং। জি। আমরা সিস্টেমে কোথায় গেলাম, তখন হচ্ছে এয়ার ফেয়ার পেইড, 5 স্টার হোটেলস, 3-4 নাইটস অফ 5 স্টার হোটেল, 2-3টা গাড়ি, বিগ স্টেজ, কল্যাণী ওদের একটা ব্রুয়ারি আছে তারা স্পন্সর করতেছে, বাট হেডলাইনিং ব্যান্ড কে? বাংলাদেশি ব্যান্ড। ওয়াও, জওহরলাল নেহরুর হেডলাইনিং ব্যান্ড কে ছিল দিল্লিতে? ওখানে জুনুন ছিল, ওখানে সিল্ক রুট ছিল, ওখানে ইউফোরিয়া ছিল, মাইলস ছিল। বাহ, বাহ, কিন্তু হেডলাইন কে ছিল? মাইলস ছিল। সিএনএন কাকে কাভার করছে? মাইলসকে করছে। কার ইন্টারভিউ নিছে? আমার ইন্টারভিউ নিছে। ইন্টারভিউ সব বলছে তুমি জানো তুমি কত নম্বর বাঙালি যে লাইভ ফ্রম আটলান্টা করতেছো? না, কি বললো 3 নম্বর না কি জানি বলছিল। আমি আর জুনুনের সালমান লাইভ আটলান্টা একদম অ্যান্টেনা বসায় করলো। তো ওখানে ফুল কাভারেজটা সে সিএনএনের ক্লিপস যে দেখালো, এটা অল অ্যাবাউট মাইলস। তারপরে ওখানে আমাদের নন বেঙ্গলি স্পিকিং যে ফ্যান, তুই চিন্তাই করতে পারবে না। সে মাইলস তো আসলে এমন অনেক কিছু দিয়েছে যেটা এই আন্তর্জাতিক সিস্টেম অঙ্গনা। সেটিংটার কথাই জি। আমরা যখন হেলিপ্যাডে করলাম তখন 30,000 পিপল, বাহ, টিকেট বুথস র্যানস্যাক্ট, হায়াটের 4 নাইটস, গার্ডস, বাচ্চুকে ওই শোতে বাহ, ওই এক ফোন কলে ব্রাদার আমাকে কিন্তু ওর প্রত্যেক এলআরবি যে স্টেপসগুলো নিয়েছে তার প্রত্যেকটার সাথে আমি যুক্ত ছিলাম, যেগুলো সর্ট অফ লাইক আ মাইল ফলোক। মানে ও চাচ্ছিল যে ব্লেজিং 93 ওয়াজ অসাধারণ, কারণ ওটা সন্ধ্যা পর্যন্ত গেছিল। জি। সেই তুমি ও যখন গায় যে এখান থেকে হিট হলো লাইভ জি, জি, থেকে, জি। সেই গানটা যখন সে শুরু করে তখন সন্ধ্যা হচ্ছিল, কুয়েত এয়ারলাইন্সের একটা জাম্বো টেক অফ করতেছিল, ওয়াও, আর সবাই লাইটার ধরেছিল। সে সিনটা চিন্তা করতে পারো? অসাধারণ, স্টেজ অসাধারণ। পুরো ডিজাইন আমার ছিল, স্টেজের মধ্যে এখানে গ্রিল ছিল, গ্রিলের মধ্যে দিয়ে লাইট ছিল, ওদের দিয়ে স্মোক ছিল আর ফ্যান ছিল। ওইটা কপি করছিলাম হচ্ছে ওই যে মাইকেল জ্যাকসনের শোতে দেখবা ওই যে বাতাস ওড়ে নিচ থেকে, ওই রকম। ওয়াও।
তো গান নিয়ে তো শুনলাম, মাইলস নিয়ে শুনলাম। আরেকটি পরিচয় যেটা অনেকেই হয়তো জানে না, আবার অনেকে জানে যে আপনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের আপনি খেলোয়াড় ছিলেন এবং আপনি 10 বছর আপনি খেলাধুলা করেছেন এবং আপনি ন্যাশনাল স্পোর্টিং ক্লাবে আবাহনীতেও খেলেছেন, খুব সম্ভবত মোহামেডানেও খেলেছেন এবং 1986 সালে আপনি বাংলাদেশের হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে আপনি ওপেনিং ব্যাটসম্যান ছিলেন এবং মিনহাজুল আবেদিন নান্নুর সাথে আপনার খুব দারুণ একটা জুটি ছিল। আমি শুনেছি সেই সময় একটা হায়েস্ট যে ইন্ডিভিজুয়াল যেটা আপনার 76 রান বোধহয় করেছিলেন এবং আর অনেক অর্জন ছিল, আপনি 5টা উইকেট বোধহয় নিয়েছিলেন। আমি 10 বছর ক্রিকেট খেলছি। তো আমি যেটা করি আমি এটা 100% ঢুকে করি। তো আমার বড় ভাই আমাকে নিয়ে গেছিলো, ভিক্টোরিয়াতে খেলতো তাসিন। তো একদিন দুপুরবেলা বললো, তোমার তো সময় আছে হাতে, কি করো বসে, মিউজিক তো সন্ধ্যেবেলায় করো, তো ক্রিকেট খেলো না কেন? কারণ আমরা 3 ভাই ফিউরিয়াসলি ক্রিকেট খেলতাম। তো ও তখন আমাকে জামান ভাইয়ের কাছে নিয়ে গেল ন্যাশনাল স্পোর্টিংয়ে, এবং আমি জামান ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আমি নিজে জানতাম না আমি কি মানে। বাট জামান ভাই আমি গেছিলাম অ্যাজ এ বোলার হু কুড ব্যাট। জামান ভাই দেখে বলছে, নো 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 নো, তুমি হলো ইউর ব্যাটসম্যান হু ক্যান বোল। তো আমাকে উনি সুযোগ প্রথম সিজনের প্রথম ম্যাচেই উনি যে সুযোগ দিয়েছিলেন, ওই সুযোগটা আমি নিতে পেরেছিলাম। তখন আউটার স্টেডিয়ামে খেলা হতো পেগাসাসের সাথে। আমি নাইট ওয়াচম্যান হিসেবে নামছিলাম। আমাদের ওপেনিং ব্যাটসম্যান কুইকলি আউট হয়ে গেছিলো। তখন 60 ওভারে খেলা হতো, সন্ধ্যা খেলা শেষ হবে, 7 ওভার বাকি আছে, এই 7 ওভার আমাকে খেলতে হবে। আমি কনফিডেন্টলি খেলছিলাম। আমি আলটিমেটলি আউট হয়েছিলাম পরের দিন 37 রানে। তখন আমাকে জানানো বলছে, তোমাকে বলেছিলাম না তুমি ব্যাটিংয়ে সিরিয়াস হও, হ্যাঁ তুমি মনে হচ্ছে আমাদের ন্যাশনাল স্পোর্টিংয়ের ওপেনিং ব্যাটিংটা মনে হয় তোমাকেই করতে হবে। তা আমি শুনেই গেছি। তো উনি আমাকে সুযোগ করে দিয়েছেন দ্বিতীয় ম্যাচে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে, নাইট ওয়াচম্যান না, ওপেনিং ব্যাট। আমি ওখানে সেকেন্ড ম্যাচে 38 রান করছিলাম ওয়ারির এগেনস্টে। তারপরে উনি আমার প্রতি খুব এনকারেজ করতেন, আমার প্রতি খুব খুশি উনি। আমি বলেছিলাম না তুমি থ্যাংক ইউ, আবার কিন্তু এইভাবে উইকেট দিয়ে আসবে না, তোমার আরও রান করা উচিত, তোমার আমার ভাগ্য ভালো, মানে আমার ইচ্ছাও এরকম ছিল। ঢাকা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ যখন ঢাকা স্টেডিয়ামে বললো, ঢুকে বললো এত বড় মাঠ, এখানে 4 মারবো কী করে ছয়। ওটা ছিল অগ্রণী ব্যাংকের সাথে। অগ্রণী ব্যাংকের সাথে ওই ম্যাচে আমি 52 মারি, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট 50। তো পরপর 3টা ইনিংস এরকম, ওই পুরো সিজনটাই আমি অ্যাকচুয়ালি এই 40, 50, 30 এরকম। এর থেকে পরের সিজন আনফর্চুনেটলি ফর ন্যাশনাল স্পোর্টিং আমি সূর্যতরণে গেলাম। ওখানেও আই কেপ্ট অন স্কোরিং রানস। ওখানে আতার আলী ছিল, নেহাল, আমরা একসাথে নেট প্র্যাকটিস করতাম। ওখানে 1 বছর খেললাম। আমার যোগ্যতায় আমি যে জায়গাটা, সেই জায়গাটার থেকে আমি ওপেনিং ব্যাটিং করতাম এবং আমি রান করতাম, দ্যাটস ইট। সেখান থেকে আমার ফার্স্ট টার্নিং পয়েন্ট হচ্ছে ইউসুফ রহমান বাবু। ইউসুফ রহমান একটা নিউ জেনারেশনকে ইন্সপায়ার করার মতো একজন প্লেয়ার ছিল, যে আমাদের থেকে একটু সিনিয়র, কিন্তু অত সিনিয়র না, আবার তার মানে উনি মডার্ন ক্রিকেটটার একটা এক্সাম্পল ছিল। তো বাবু ভাই তখন আমাকে বলছে, তুমি আজাদ বয়েজে। তো আজাদ বয়েজ খেলা মানে বিশাল ব্যাপার, কারণ ন্যাশনাল টিমের 6টা প্লেয়ারই আজাদ বয়েজে। আর কালচারটা খুব মানে একটা ভালো পরিবেশ ছিল, সবাই এটি করতো, কোনো ছিল না, কোনো সাপোর্টার ছিল না, কিন্তু আজাদ বয়েজ সমানে জিততো, বিকজ দে ওয়ার সাচ এ গুড টিম। ওইখানে আমি সবচেয়ে আমার 9-10 বছরের সবচেয়ে 3-4 বছর বা 5 বছর আমি আজাদ বয়েজ খেলছি। আজাদ বয়েজ থেকে আমি এবং আজাদ বয়েজে আমি কনস্ট্যান্টলি প্রতি সিজনের আই ওয়াজ দ্য ফার্স্ট চয়েস ওপেনিং ব্যাটসম্যান, এবং আমি আমার যোগ্যতায় রান যা করার করেছি, যখন যেভাবে দরকার হয়েছে। বোলিংয়ে আমার বেস্ট ফিগার ছিল, একবার দিছিল করতে ওয়ারির এগেনস্টে, আমি 5 for 23 ইজ মাই বেস্ট বোলিং ছিল। তারপরে আমাকে আবাহনী নিল এই তামিম জালালেরা, না তোর কি আজাদ বয়েজে খেলবি তুই, তো তখন ওদের সাথে উঠা বসা ছিল, খেল আমার এখানে। আবাহনীতে খেলছি। আবাহনীতেই প্রথম আমি 1-2 ম্যাচে ড্রপড হয়েছিলাম। আচ্ছা। কিন্তু পরের ম্যাচে আমাকে যখন আবার করছে, পরের ম্যাচে আমি 50 মারছি, এবং অ্যাগ্রেসিভ 50, আই ইউজ টু প্লে ভেরি অ্যাগ্রেসিভ। তো
আমার ডিটারমিনেশন ছিল, আমার সবসময় একটা জিনিস হেল্প করে ডিটারমিনেশন। ওইটার থেকে মোহামেডানে খেললাম, মোহামেডানে আই ওয়াজ দ্য ফার্স্ট চয়েস ওপেনিং। এখান থেকে বাংলাদেশ টিমে অ্যাকচুয়ালি আমি হয়তো আর এক বছর আগেই খেলার কথা ছিল, কিন্তু আজাদ বয়সের 5-6 জন যেহেতু ন্যাশনাল টিমে জায়গা হতো না। আচ্ছা, আমি ছিলাম, আমি, রফিক, নেহাল, আতাহার, সুরু, নাদির শাহেরা সবাই ছিলাম ফার্স্ট টাইগার বাংলাদেশের। তো ছবিটা আছে আমার, ওরা ছিলাম জুনিয়র বাংলাদেশ টিম। তারপরে 86-তে যখন সুযোগ দিল, কিন্তু ওই পলিটিক্সের শিকার, তখনও পলিটিক্স ছিল। এক টিম মানে যারা সাপোর্টার টিম, যারা অ্যাডমিনিস্ট্রেশনে, তারা তাদের ফেভারিট প্লেয়ার বোঝে। তো আমাকে প্রথম ইংল্যান্ডে নিল বিকজ অবধারিত ছিল, মানে আই ওয়াজ আনস্টপেবল। তো আমাকে যখন নিয়ে গেছে তখন তারা কি চিন্তা করছে আমি জানি না। আমি যখন সুযোগ প্রথম ম্যাচে দিয়েছে, আমি খালি চিন্তা করছি যে আই উইল প্লে মাই ন্যাচারাল গেম। তো ওই টিমটা অনেক স্ট্রং ছিল, ওখানে শ্রীলঙ্কান একটা ফাস্ট বোলার যে পরে ওদের রবি রাতনায়ক। রবি রাতনায়কে এনেছে, এরা ছিল। তো আই স্কোর্ড, আমার মনে আছে যে ফার্স্ট ইংল্যান্ডের মাটিতে প্রথম খেলার আই স্কোর্ড 76, অ্যান্ড দ্যাট সিল্ড এভরি ম্যাচে আই স্কোর। আই থিঙ্ক আমার লোয়েস্ট স্কোর ছিল 26 অর সামথিং, অ্যান্ড আমার হায়েস্ট ইন্ডিভিজুয়াল ছিল 86, আমার হায়েস্ট টোটাল ছিল, আমার হায়েস্ট অ্যাভারেজ ছিল। তারপরেও আমাকে টুর্নামেন্টের ম্যাচগুলোতে খেলায় নেই তাদের ফেভারিট প্লেয়ারকে ঢোকানোর জন্য। এবং এটা ঢোকানোর জন্য বাংলাদেশ টিমের ওপেনিং ব্যাটিংয়ে, বিকজ মেইন ওপেনিং ব্যাটসম্যান যে সবচেয়ে বেশি ফর্মে ছিল, তাকে না খেলার আগে সে ওয়ার্ম আপ ম্যাচগুলোতেও ফেল, টুর্নামেন্ট ম্যাচগুলোতেও ফেল। আই এম সরি টু সে, দ্যাটস আ ট্রুথ। যার জন্য বাংলাদেশ টিমটা ওপেনিং কোলাপস করাতে বারংবার মিডল অর্ডারের উপরে চাপ, রেজাল্ট খুব পুয়ার ছিল ওই টিমের রেজাল্ট আলটিমেটলি। সেই অভিমান থেকে কি আপনি ক্রিকেট থেকে সরে আই এসেছেন? ওয়াজ ওয়ান অফ দ্য রিজন। যে আমি বলতে চাইছি যে তুমি মনে করো আমার আমার ক্যালিবার আমি মানে আছে কি নাই, বাট দিস ইজ মি। আর তুমি আমাকে যে আমাকে যে খেলতে দিল না, মানে তুমি চিন্তা করো যে শুধু টুর্নামেন্টের ওয়ার্ম আপ ম্যাচ খেলেই আমি হায়েস্ট টোটাল, হায়েস্ট ইন্ডিভিজুয়াল, হায়েস্ট অ্যাভারেজ। আর টুর্নামেন্টের 5-6টা ম্যাচ খেলেই নাই। তুমি বুঝতে পারো কী ধরনের। এবং আমাকে যারা সাপোর্ট করছে তখন, এই বাবু ভাই সবসময় করতেন, বাট আনফর্চুনেটলি হি ওয়াজ নট ইন দ্য টিম। রকিবুল ভাই করতেন, জাহাঙ্গীর শাহ বাদশাহ করতেন, কিন্তু বোর্ডের কিছু পলিটিক্সের ফ্যাক্টর। শিকার হয়। হামিন ভাই, আপনার প্রিয় ক্রিকেটারকে সারা বিশ্বে? ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ডস। আপনি কি জানেন আজকে 7 মার্চ তারও জন্মদিন? পাইসেস। ইয়াস। যাই হোক, সেখান থেকে আপনি গানে তো ছিলেনই, ব্যবসার ক্ষেত্রেও চলে আসেন এবং সেখানে আপনি একজন সফল বিজনেসম্যানও। তো এই যে বিজনেস এবং মিউজিক দুটো তো সম্পূর্ণ বিপরীতমুখী বিষয়, মানে কিভাবে আপনি সামলাতেন? না, কাজ করতাম রাত সন্ধ্যা 7টা পর্যন্ত ধরো, তারপর গাড়িতে কাপড় থাকতো। ওইটা আমি প্রথম শুরু করি আমার ফ্রেন্ডকে নিয়ে কম্পিউটারের ব্যবসা। তখন 3টা কম্পিউটার ফার্ম ছিল, বেক্সিমকো, সিএসএল, আর আমাদেরটা ডেটাটেক কম্পিউটার। হয়তো আর 1-2টা ছিল, আমি বলতে পারবো না। তো আমার ফ্রেন্ড নেপো, আমি, ফজলে রব ছিল, উইন্ডি সাইড অফ কেয়ার। যাই হোক, দোজ আর বিউটিফুল মেমোরিজ। আমার ইচ্ছা ছিল সবসময় ব্যবসা করা, তো ওটা দিয়ে শুরু করছিলাম। আমরা রাশিয়াতে হার্ডওয়্যার এক্সপোর্ট করছিলাম, আমরা সফটওয়্যারের কাজ করতাম জন হপকিন্সের, ভালো ছিল। বাট মাই ফ্রেন্ড লেফট, 2জন, ফাজলি ভাই তো মারা গেলেন, আমার ফ্রেন্ড লেফট ফর অস্ট্রেলিয়া। তখন আই টু ডিসাইড সামথিং। তো সেই সূত্রে আমি এসিআই জয়েন করলাম, সেখানে আরও গ্রুয়েলিং কর্পোরেট কালচারের ভিতরে ঢুকলাম। বাট ইট গেভ মি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমার প্রায় 22 বছর আই হ্যাভ সিন and functioned and worked with huge responsibility for Vishal conglomerate, 6 businesses. But ওরম গ্রুয়েলিং সিচুয়েশনেও আমি ওই গাড়িতে কাপড় রাখতাম, আর গান তুলতে হলে রাত্রে তুলতাম, 2টা, 2:30টার সময়, 3টার সময় তুলে রেডি হতাম। সকাল 9টা অফিসে ঢুকতাম, 8টা পর্যন্ত হয়তো কাজ করতাম, গাড়ি নিয়ে ফার্ম গেট ঢুকতাম, ফার্ম গেটে কাপড় বদলাতাম, দিয়ে তারপরে মানে প্যাশন থাকলে সবকিছু সব সম্ভব। অনেকে বলে না ভাই এটা আর সম্ভব হয় না, আসলে ভুল, সম্ভব।
জি। এবং আমি আমি মনে করি ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন। মিউজিকের চর্চা থাকা একটা বিশাল ব্যাপার লাইফে। আপনি কি ফিল্মে কাজ করেছিলেন একবার 94 এর দিকে? না, আমি ফিল্মে কোনো কাজ করি না। আমি আলাউদ্দিন আলী ভাইয়ের জন্য একবার গিটার বাজাইছিলাম শ্রুতিতে রেকর্ডিংয়ে, আর একবার বাজিয়েছিলাম লাকি ভাইয়ের জন্য। কোন গানে মনে আছে? না, নাটকে অভিনয় করেছিলেন? নাটকে অভিনয় করছিলাম স্কুলে থাকতে, আচ্ছা, ক্লাস 8-এ ছিলাম। ওকে। টিভি নাটকে? স্কুলের প্রোগ্রাম হয় না, আচ্ছা, ওই স্কুলের একটা প্রোগ্রামে। বাহ। এবার আপনার সংসার নিয়ে একটু জানতে চাই। কানিজ সুবর্ণ আপনার জীবন সঙ্গিনী বর্তমানে, এবং 22 এপ্রিল 2008-এ আপনারা বিয়ে করেছেন। তো তিনিও তো একজন দুর্দান্ত সিঙ্গার ছিলেন, কারণ আমরা অনেকদিন তাকে পাচ্ছি না, মিস করি তাকে। হ্যাঁ, তো লাইভে তাকে যতটা জীবন্ত মনে হতো এবং যতটা আকর্ষণীয় ছিলেন আসলে, তাকে আমরা মিস করি। তো তার সাথে আপনার সংসার কেমন চলছে? আমাদের সংসার, প্রথমত যে আর্টিস্ট হিসেবে সে কিন্তু আই এম আ বিগ ফ্যান অফ হার্স। এবং ভালোবাসা মানে ওই অ্যালবামটা যখন রিলিজ হয়, বাচ্চুকে বলছিলাম এত ভালো গান তুই একবারে কি করে এটা তুই বাইর হয়ে গেছে ইউনো। বাট কানিজের স্টুডিও ওয়ার্ক থেকে লাইভে আরও ভালো সে। জি। এবং তুমি হয়তো জানো মাইলসের সাথে 3বার বোধহয় আমরা তাকে নিয়ে করেছিলাম অন্য টাইপের কাভার সংস, পার্টি টাইপ সিচুয়েশনে। ইট ওয়াজ মানে ফ্যান্টাস্টিক ইভেন্টস ওইগুলো। শি ইজ ভেরি গুড, ইভেন নাও শি ইজ ভেরি গুড, শি ওয়াজ অলওয়েজ ভেরি গুড। সে বর্ন আর্টিস্ট একটা, তার মিউজিকে আসাটা অত্যন্ত জরুরি, অবশ্যই। বিকজ সে সত্যিকার অর্থে একটা মানে মিউজিকটাই তার লাইফ। বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহর ডিজাইন তো সব এক থাকে না। এখন আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ফার্স্ট ওয়াইফ ফারিহা আনোয়ার যে ছিল, ফারিহা আহমেদ, ওখানে আমার বড় ছেলেটা আহনাফ আহমেদ। আনাফ আহমেদ, সে তো ও ওখানে নিউ ইয়র্কে ডেটা থাকে এখন। অ্যানালিস্ট। হ্যাঁ, ডেটা অ্যানালিস্ট, নিউ ইয়র্কে থাকে। আর ওর সাথে আমার 2 ছেলে, আইমান আর রাজমান। এখন আইমান আর রাজমান দুজনেই ইজ আ স্পেশাল চাইল্ড। তো স্পেশাল চাইল্ড যেহেতু এবং নন ভার্বাল সেহেতু আমাদের ম্যারেজ লাইফের চ্যালেঞ্জটা একটা অন্য মাত্রা, এবং একজন না দুজন। তো তাদের সাথে এত এনগেজ থাকতে হয় যে অলমোস্ট আমরা মানে যে ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় আমি এটা বলে বোঝাতে পারবো না। বাট নর্মাল যে ব্যাপারটা থাকে অন্যদের লাইফে, তার বাচ্চার জন্মদিন অন্য বাচ্চারা আশেপাশে যায়, মানে আমাদের যা একটা সোশ্যাল লাইফটা কি, সোশ্যাল লাইফটা এরকম যে যে আমি যদি মনে করি না ওখানে আমি আমার বাচ্চা নিয়ে যেহেতু যেতে পারবো না, আমি যাবো না। বা ওখানে আমার যদি মনে হয় যে মানে তাদের দিক মানুষ তাকায় থাকে বা এরকম, আমার ভালো লাগে, আচ্ছা যাবো না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যখনই সময় হয় হয়তো অন্য কিছু করব বা চলো একটু ডিনার করে আসি বা মুভি দেখি, না, আমাদেরটা হচ্ছে যে না, রাদার স্পেন্ড উইথ দেম। এখন আমাদের লাইফটা মোটামুটি ওরা যেভাবে চলে ওইটার সাথে বেশ মজাই লাগে। যেমন গতকাল সে খাচ্ছে, সে আমাকে খাওয়াচ্ছে, হ্যাঁ, আবার আমি না দিতে চাইলে সে আবার ইনসিস্ট করে, আবার সে যেটা দিতে চায় সেটা খেতে হবে। তাদের অভিব্যক্তিগুলো, তাদের এক্সপ্রেশনগুলো অ্যান্ড এটসেট্রা বুঝে তো সবই। ছোটজন তো বাবার অনেক ভক্ত। ছোটজন যখন একেবারে ছোট ছিল তখন সে মার খুব নেওয়াটা ছিল। আচ্ছা। খালি 5 তলার থেকে দেখতে 1 তলায় আসতো, আর এসে মার ঘরে ঢুকলে দেখলাম মা একেবারে তাকে ফ্রি লাইসেন্স দিয়ে রেখেছে আর কি। তখন মা বলতো এই ছেলে তো তোর বাবার মতো হয়েছে রে। আমি তখন মা মানে তুমি যে কি দেখে এটা বললা, মানে কি দেখে, কারণ ওর তখন চেহারার সাথে আমার বাবার চেহারা কোনো মিল ছিল না। মাই গড, এখন হুবহু ওর আঙ্গুল, হাত, ভুরুর মধ্যে পার্থক্যটা
চোখ, নাক সব একদম জুনিয়র কমল দাশগুপ্ত। আমি ওর দিক মাঝে মাঝে তাকালে মনে হয়, এই কে কি দেখলাম, মানে এরকম মনে হয়। বাহ। তো তো আমাদের লাইফটা অ্যাকচুয়ালি ভেরি চ্যালেঞ্জিং, এবং আমরা ওই চ্যালেঞ্জটা নিয়েই পার হচ্ছি। এটার সলিউশনটা কোথায় জানি না, বাট যেটা করতে হবে করতে হবে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, সে আমার লাইফের আমি বহু চ্যালেঞ্জ ফেস করছি, অনেকগুলো তো জানোই না, কিন্তু এতগুলো একসাথে চ্যালেঞ্জ মোকাবেলা করেও পার হয়ে আসছি। বাট মাই বিগেস্ট এভার চ্যালেঞ্জ হচ্ছে এরা দুইজন। দু একটা চ্যালেঞ্জের কথা শুনি না, হেডলাইনটাই বলেন যে আপনার জীবনের। কিছু কিছু আছে চ্যালেঞ্জ, মানে সব প্যারালাল করাও তো একটা চ্যালেঞ্জ। আমি যখন মাইলসে, তখন আমি তো ক্রিকেট খেলি, তো দুইটা তখন মাইলস ইংলিশ করতো, কাভার করতো, শো করতো তো সব জায়গায়। এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভাঙতে 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 মাইলস তো পুরো ব্যান্ড ছিল। মাইলস ছিল না, না এটা দেওয়া যাবে না, ভেঙে যায়। তো ওইটা একটা ছিল, ক্রিকেটও খেলেছি, সেটাও প্যারালাল একটা চ্যালেঞ্জ। বাট এটা তো আমার ছেলে, জি। হ্যাঁ, কথা বলতে পারতেছে না। এটা এভরিডে ইউ ওয়েক আপ, ইউ সি ইট, ইটস নট ইজি। হাউ ডু ইউ মোটিভেট ইউর সেলফ? তুমি জানো এখন আমি আর একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ করছি। কি সেটা? সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে, Right. যেটা বিএলসিপিএস, সিএমও। জি। কিসের কিছুদিন জন্য আগে আমরা করছি? এটা দেখলাম। হচ্ছে আমার আমার একটা প্লেজ ছিল। যে মিউজিক ফ্যামিলি থেকে আমি আসছি, যে মিউজিক করেছি মাইলস নিয়ে, এখন যেটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইনশাল্লাহ 2026-এ থেকে আর পিছনে তাকাতে হবে না। সেটা হচ্ছে সারা বাংলাদেশের বাংলা গানের যত রয়্যালটি আছে, এইটা রয়্যালটিটা কালেক্ট করে এটা যার যার প্রাপ্য, ওই যে মানে তুমি পেলে ওকে পেলো না, সে পেলো না, এইসব না। এটা মেশিনের মতো কাজ করবে, আসবে রয়্যালটি যার যার নামে ডিস্ট্রিবিউট হয়ে চলে যাবে। এটাকে বলা হয় কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন। আমেরিকাতে যেমন তোমার অ্যাসক্যাপ, বিএমআই, সিসাক, এই ধরনের। আমরা ওয়াইপোর সাথে যুক্ত হয়ে কাজটা করতেছি, যেটা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনসের, জি। এবং তার অ্যাফিলিয়েটেড একটা বডি আছে সিসাক, খুব পাওয়ারফুল রোল প্লে করে। ওরা হচ্ছে সব সোসাইটি পৃথিবীর একসাথে করে তারপরে কাজ করে। বাহ। এইটা আমি গত 12 থেকে 14 বছর একভাবে লেগে থেকে লেগেছিল। বাংলাদেশে তুমি বলতে পারো এটা হচ্ছে প্রথম একটা ইন্টারন্যাশনাল সিস্টেম, যে সিস্টেমের থ্রুতে এভরি মিউজিক ক্রিয়েটার এবং পারফর্মার উইল বি গেটিং দেয়ার Benefited. রয়্যালটিস। তার মানে অসাধারণ, তাদের এই যে দুর্দিনের সময় কেউ দেখে নেন এটসেট্রা। কারণ তুমি জানো যে প্যান্ডেমিক আর একটা যদি আসেও, তো ইন্টারনেট তো চলে, জি। ইন্টারনেট যদি চলে তার রয়্যালটিও সে পাবে, কারণ ইউটিউব চলবে, অসাধারণ। এই ইত্যাদি। এইসব শিল্পীর কাছ থেকে আপনারা কিংবা আপনি অনেক অনেক দোয়া পাবেন এবং সেই দোয়ার বরকতে অনেক কি দূর পাবো ওটা এগিয়ে জানি যাবেন। না এখন, কিন্তু বাট এই যে এটা আমার প্লেজ, আমি করতে পেরেছি, আমি খুব আনন্দিত। এটা 2026 শেষ হলে আমি আরও বেশি আনন্দিত হব। খুব শিগগিরই একটা ঘোষণা আসতেছে, জুলাই মাসে সম্ভবত। এই আচ্ছা। ঘোষণাটা আসলে আমি আরও আনন্দিত হব, তোমরাও আনন্দিত হবে। অবশ্যই অবশ্যই সবাই আনন্দিত হবে, কারণ সবাই উপকৃত হবে এবং আমাদের দেশের শিল্পীদের আমরা কখনো দুস্থ হিসেবে দেখতে চাই না। আমরা চাই যে সবাই যার যার অবস্থান কিন্তু থেকে। 54 বছরে তাদেরকে দুস্থই রাখা হয়েছে। তবে আমরা তো আশাতেই বাঁচি, নিশ্চয়ই সামনে সুদিন আসবে, সেই আশা তো করতেই পারি। এই যে রয়্যালটি নিয়ে কাজ করছেন, পাশাপাশি আরেকটা ক্যান্সারই বলবো যে এআই এর মতো একটা বিষয়। হ্যাঁ, মানে এআই এর তো অনেক ভালো ভালো দিক তো অবশ্যই আছে, পাশাপাশি আমরা অনেক অশিল্পীকে শিল্পী হতে দেখছি, কিংবা অনেক মৃত শিল্পীকেও আমরা এখন নতুন করে গান গাওয়াচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা কতটা ভয়ানক? টেকনোলজি মানুষের ভালোর জন্য আসার কথা ছিল। টেকনোলজির অনেক ভালো দিক আছে নিশ্চয়ই, কিন্তু ওর পিছনের যে খারাপ দিকগুলো, সেগুলোই সবসময় সামনে চলে আসে। এবং দেখা যায় যে মারাত্মক একটা খারাপ জিনিসই অ্যাকচুয়ালি টেকনোলজির মূল উদ্দেশ্য বোধ হয়। কীরকম? অস্ট্রেলিয়া 16 বছরের আগে সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের আর ইউজ করতে দেয় না সোশ্যাল মিডিয়া। ফ্রান্স হ্যাজ ডিক্লেয়ার্ড, ক্যানাডা ইজ ডিক্লেয়ারিং। তার মানে কি,
সেলফোনটা আমাদের কমিউনিকেশনের নাম্বার ওয়ান ইকুইপমেন্ট। এটা তো অনেক ভালো দিক ছিল, ফট করে ক্যাপচার করা যেত ক্যামেরা দিয়ে ছবি মোমেন্টসগুলো, যে কোনো সময় তোমাকে ফোন করতে পারছি, এগুলো পজিটিভ না? গুগলে সার্চ দিলে সব ইনফরমেশন পাচ্ছি, পজিটিভ না? বাট হোয়াট অ্যাবাউট দ্য নেগেটিভ থিং? হোয়াট অ্যাবাউট দ্যাট দে আর স্টিলিং ইউর আইডেন্টিটি? হোয়াট অ্যাবাউট যে এখন গুগল নাকি সব শোনে? হোয়াট অ্যাবাউট ফেসবুক নাকি সব শোনে? এখন নাকি শোনে, এখন তুমি নিশ্চয়ই শুনছো জি। যে এই নিয়ে কথা বলতেছিলে, হঠাৎ করে অ্যাড আসা শুরু করছে শুধু জুতার, ফর এক্সাম্পল। সেটা তো হচ্ছে। এখন আবার আর একটা হচ্ছে, তুমি চিন্তা করেছো কিন্তু সে চলে আসছে। কেন জানো? কোয়ান্টাম কম্পিউটিং ক্যান গো ইনসাইড ইউর হেড অ্যান্ড প্লান্ট আইডিয়া, অ্যান্ড ইট ক্যান অলসো রিড ইউর আইডিয়াস। জানো এটা? ভয়ঙ্কর। এই যে এই সমস্ত ভয়ঙ্কর। তা এখন আসি এআইতে। হ্যাঁ, এআই ইজ আ ডিজাস্টার ফর হিউম্যানিটি। কিন্তু আমাদের সবাইকে গল্প বানায় রাখছে যে কত সুন্দর হবে, কিচ্ছু সুন্দর হবে না। ক্লাউডে তোমাকে নিয়ে এসে, ক্লাউডে তোমাকে যে ক্যারট ঝুলিয়ে সবাইকে ক্লাউডে, হে তোমার তো স্টোরেজ লাগবে না, এখন তো সব ক্লাউডে পাঠিয়ে দাও, সব ক্লাউডে নিয়েছে কী জন্য? বিকজ দে আর টেকিং ইট ইন টু দ্য সেন্ট্রাল সার্ভার। এখন এআই যখন রোবট আসতেছে, রোবট ইনফরমেশনটা পাচ্ছে কোত্থেকে? হাউ দে নো ইট ইজ ইউ? বিকজ অফ দ্য ক্লাউড। তুমি চিন্তা করো, তোমার এই ইনফরমেশন যদি তোমার এই ইকুইপমেন্ট থেকে না বার হয়, কেউ জানবে? সে অ্যাক্সেস করতে পারবে? তুমি তোমার নাম না বললে তুমি সে কি বলতে পারবে? কিন্তু এখন এর সামনে যাও, সব বলে দেয়। হ্যালো রুমান, বলে দিবে সেই। হাউ? তার টিকচার ইমেজ সব ওর ক্লাউড থেকে। যাই হোক, এটা বিশাল বিশাল একটা বিষয়, ওটা পরে AI আসবো। নিয়ে আরেকদিন এটা আরেকদিন আলাপ বিস্তারিত করতে হবে। কথা এখন বলবো। এর বিষয়টা আসি। যখন শুধু বাংলাদেশে কপিরাইট এবং ইন্টেলেকচুয়াল রাইট নিয়ে যখন কাজ করছিলাম, তখন এক ধরনের ধারণা ছিল, কিন্তু পরবর্তীতে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যখন যুক্ত হলাম, আমি ভেরি রিসেন্টলি ফেব্রুয়ারিতে আমাদের একটা মিটিং ছিল, ওইখানে এআই নিয়ে বিস্তারিত একটা ট্রিটি আসছে। এটা সবার ইনফরমেশনের জন্য। এআই ব্যবহার মিউজিকে একটা রেগুলেশনে আনার জন্য ইন্টারনেট ট্রিটি বলে একটা ট্রিটি প্রস্তাবিত হচ্ছে। এই ট্রিটির মাধ্যমে এআই এখন যথেচ্ছা যেভাবে যা করা হচ্ছে সেটাকে কন্ট্রোলে আনবে। এআই একটা টুল হিসেবে ভালো ছিল। একটা খুব পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে সুনো, যেটাকে ব্যবহার করতেছে। কিন্তু তার খারাপ দিকটা প্রথমে চলে আসছে। তুমি যেটা বললে, সে মিউজিকের সাথে যুক্ত না, কোনো কিছু মিউজিকের জানে না, কিন্তু সে শুধু সুনোর ভিতরে ঢুকে তার টুলটাকে ব্যবহার করে সে একটা গান বানিয়ে স্পটিফাইতে উঠিয়ে দিচ্ছে তার নামে, যে শিল্পী না। তুমি আরেকটা বলছিলে যে আরেকজন যিনি নেই তারটা, সেটার তো একটা, ধরো কিশোর কুমারের গান যদি নতুনভাবে করে সেটা তোলে, সেটা তো কিশোর কুমারকে আমরা চিনি, সে কী ধরনের শিল্পী ছিলেন। বাট হাউ অ্যাবাউট দোজ যারা কোনো মিউজিকের সাথেই যুক্ত না? এটা কি করে মেনে নেওয়া যায়? আর একটা দ্বিতীয়, আমাদের রিসেন্টলি আমি যেটা দেখলাম, সমানে মাইলসের গান এআই দিয়ে রিভার্সন করে সে ছেড়ে দিচ্ছে, তাকে ট্রেস করা যায় না, ট্রেসই করা যাচ্ছে না। গানগুলো সুর নীলা করতেছে, নীলার কথা আছে, নীলার সুর সে বদলাইছে করে, কিন্তু মাইলসের নীলা এই হিসাবে দিয়ে। আমি একজন নারী শিল্পীকে এরকম দেখছিলাম আর কি, নীলা গান করতে। একটা হচ্ছে নীলা গানটাকে একটা যে কেউ একটা পছন্দ করে বলে একটা কাভার করলো, সেটা আলাদা। দিস ইজ ডিফারেন্ট। এটা তো এআই দিয়ে সে ভিডিও করতেছে। রাইট। আমাদের যে ছবিটা সে দিয়েছে ওখানে, সেই ছবিটা ছাফিন সহ, এবং ছবিটা একদম রিয়েল, কিন্তু গানটা নীলা হিসেবে দিচ্ছ, কিন্তু গানের সুরটা ডিফারেন্ট। তো যাই হোক, এগুলো ন্যাপ করা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা একটা মারাত্মক আকার ধারণ করেছে পৃথিবীতে। এই এআই এবং পার্টিকুলারলি সুনোর ব্যবহারের ক্ষেত্রে অনেক চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে, এবং সেখান থেকে যে ভালো জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়াইপুর থেকে এই ইন্টারনেট ট্রিটিটা এনেছে, যে ট্রিটির মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হবে। কন্ট্রোলটা কীভাবে করবে? তারা বলতে চাইছে যেটা, সেটা হচ্ছে এআই তো জানে না কিছু, এআইকে ট্রেন করা হয়।
তার মানে তুমি এআই, যে এআই প্ল্যাটফর্ম থেকে মিউজিক ক্রিয়েট করছে, শুনো ফর এক্সাম্পল, সে হয়তো 10,000 গান ওর ভিতরে দিয়ে তাকে ট্রেন আপ করছে। তো তুমি যখন ঢোকো, তখন তুমি যখন বলো আমি এই বিটে এরকম করে চাই, তখন সে এই 10,000 গান থেকে এটা ওটা সেটা ফেটা নিয়ে তোমাকে বানিয়ে একটা দেয়। মানে মোদ্দা কথা বলতেছে, জি। বেসিক কথা। তো ওরা বলছে যে না, চিঠিতে যেটা আসবে সেটা হচ্ছে এই ট্রেনিংটাকে তোমাকে ডিসক্রাইব করতে হবে কোন 10,000 গান কার কার, এটা কি কার এ বি সি ডি ই এফ যে এর, নাকি আই জে কে এল এম এন ওর, তোমাকে ডিফাইন করতে হবে। এবং তুমি যখন গানটা যখন তোমার প্ল্যাটফর্ম থেকে বানানো হবে, তখন কোন এই এ সি ডি কার ইনফ্লুয়েন্স দিয়ে গানটা তৈরি করা হয় সেটা ডিসক্রাইব করতে হবে। স্পেসিফিকভাবে করতে হবে। না হলে এটাকে ব্যবহার করতে পারবে না। বাহ। তো এই জিনিসটা আমরা ইনশাল্লাহ বিএলসিপিএস এর মাধ্যমে বাংলাদেশেও আমরা কপিরাইট অফিসের সাথে একেবারে সরাসরি কাজ করি। তো সুতরাং এই ইন্টারনেট ট্রিটিটা আমরা আশা করি আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমরা এটাকে ইনক্লুড করে বাংলাদেশও এই আইনের আওতায়, এই পরিপ্রেক্ষিতে আইনটাকে একটু অ্যামেন্ড করতে হবে, করে একটা জিনিস দাঁড় করানো হবে যাতে সিস্টেমে। তবে যেটা হবে, ইন্টারনেট ট্রিটি বাইরে হয়ে গেলে পরে তোমার ইউটিউব, স্পটিফাই, আইটিউনস এরা কেউ আর ডিটেলস ছাড়া আর উঠাবে না গান। চমৎকার। আমরা পজিটিভ নোটের এই যে মাধ্যমে তোমাকে আসলে পজিটিভ দিলাম। একদম একদম। তবে আরেকটা পজিটিভ, অনেক বড় পজিটিভ একটা জিনিস কিন্তু আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে গানের মানুষ আছে, হামিন আহমেদ আছে, একটা ছোট্ট করে গান না শুনলে আসলে মনটা ভরছে না। এবং বিশেষ করে আগামীকাল জন্মদিন, এখন যে অবস্থা, আপনার জন্মদিনে আপনাকে একটা উপহার দিতে হবে। না বলেছে যখন করবো, এখন কি বার হবে জানি না। যেটাই বার হোক ভালোই বের হবে। কাউসার আহমেদ চৌধুরী অত্যন্ত সুন্দর গীতিকার ছিলেন, খুবই ভালো, অবশ্যই। চমৎকার লিখতেন। এবং উনি আবার একটা জ্যোতির্বিদ্যাও ছিল ওনার। রাইট। আমাদের সাথে যখন প্রথম প্রতিশ্রুতিতে কাজ করেন, তখন উনি এই গান লিখতে লিখতে হঠাৎ করে কিছু কথা বলা শুরু করলেন। আমরা হতভম্ব হয়ে গেলাম, ওনার মানে আশ্চর্য, কিন্তু এত পাওয়ারফুল। যেমন আমরা একটা ইকুইপমেন্ট ইউজ করতাম যেটা একটা ব্রিফ কেসে থাকতো, রেকর্ডিংয়ে নিয়ে আসতাম ব্রিফ কেসটা। এমন আছে উনি গান ওই দিন লিখতে আসছেন, উনি আমি শাফিন মানাম বসা, মানে তাকে গান লিখছেন, হাসতে এলে, তোমরা আজকে এসছো কিন্তু তোমরা সাধারণত একটা জিনিস সবসময় আনো যেটা আনো নাই। আরে কি বলেন আপনি? হ্যাঁ, আরে হ্যাঁ, আমরা তো ব্রিফ কেসটা আনি নাই। সে কিন্তু খুঁজে দেখে নাই যে আমরা আনছি কি আসিনি, বলে দিছে উইচ ইজ কারেক্ট। তো উনি আমাদের জন্য একটা একটা গান লিখেছিলেন যেটা আমার অত্যন্ত ফেভারিট। গানটার নাম নষ্ট অতীত। এটা অ্যাবাউট পিপল ইউ লুজ, পিপল ইউ লাভ, মোমেন্টস দ্যাট আর গন, এটসেট্রা। শুনি। খালি গালে কখনো গাই নাই, বাট দেখি কি রেজাল্ট হয়। হারানো চোখ, হারানো মুখ, হারানো গান, হারানো সুর, হারানো রাত, হারানো ভোর, হারানো প্রেম, হারানো স্মৃতি, পুরনো মোমবাতি, শুধু এক দীর্ঘশ্বাস ঝড় হয়ে করে মাতামাতি। যেখানে ছিল জল ছিল নদী, সেখানে চৌচির হয়ে আছে মাটি। যেখানে ছিল ভালোবাসা, সেখানে এখন শুধু ঘৃণা। জলসাঘরে নিভে গেছে ঝাড়বাতি। হারানো চোখ, হারানো মুখ, হারানো গান, হারানো সুর। কি চমৎকার!
একটি গানের মাধ্যমে আসলে আমাদের মনে অনেকের ছবি ভেসে উঠল এবং তারা যেখানেই থাকুক ভালো থাকুক। আপনি ভালো থাকেন। আগামীকাল Thank আপনার you very জন্মদিন, আবারও শুভেচ্ছা। থ্যাংক ইউ কিভাবে থ্যাংক ইউ কিভাবে ফর যেন ইনভাইটিং। পডকাস্টটা শেষ হয়ে গেল আমি বুঝতে পারলাম না। কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে তোমার প্রশ্নগুলো জানার, মানে সাবজেক্ট ম্যাটার্সগুলো খুব ইন্টারেস্টিং ছিল, এবং থ্যাংক ইউ ফর ইনভাইটিং, আর ইট ওয়াজ এ প্লেজার বিং হিয়ার। সেম হিয়ার। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। যে কণ্ঠ, যে গিটারের সুর আমাদের শৈশব, কৈশোর আর তারুণ্য ছুঁয়ে গেছে, আজ সেই মানুষটিকে কাছে পেয়ে আমি শুধু কথাই শুনিনি, বরং ফিরে পেয়েছি আমার শৈশব, কৈশোর, তারুণ্যের অজস্র স্মৃতি। প্রিয় হামিন আহমেদের প্রতিটি কথার মধ্যে ছিল এক একটি গান, এক একটি আন্দোলন, এক একটি ইতিহাস। তার গানের সুর যেমন চিরন্তন, তেমনি শ্রদ্ধেয় হামিন আহমেদের দর্শনও আমাদের সবসময়ের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সো কেমন লাগলো আজকের পডকাস্ট? কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকের পর্বের আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে যে কোনো সময় ভিজিট করুন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও 3 রাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজে। আসছে শনিবার রাত 9টায় অন্য কোনো তারকার কিছু কথা, কিছু আশার গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে চাই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোর সাথে থাকুন। বিদায়।